স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার আমি তো স্যার ভার্চুয়াল সেকশনে স্যার আমার আপনার অ্যাটেন্ডেন্স কপিতে স্যার আমার নামটা ছিল নাকি স্যার, একটু চেক করতে স্যার। আনিসুর রহমান, জি স্যার। কতদিন তোমার নাম ছিল? জি স্যার, থ্যাংক ইউ। স্যার রহমত জাহান আছে? আছে। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার তানজিনা বলতেছি, স্যার ভালো আছেন? আছে আলহামদুলিল্লাহ। স্যার আমিও ভার্চুয়ালে, স্যার আমার নামটা আছে? তুমি কতদিন ক্লাস করেছো? স্যার আমি ঢুকছিলাম কিন্তু আমার ঢুকতে লেট হয়ে গেছিল, ওর পরে দেখি যে স্যার ক্লাস শেষ হয়ে গেছে। তার মানে ক্লাস শেষ হয়ে গেলে তো তোমার টাইম পাবো কি হবে? কত ক্লাস টাইমের মধ্যে যারা ঢুকবে তাদের না তোমার আইডি বা নেম চলে আসে আমার কাছে। ও আচ্ছা স্যার। আচ্ছা স্যার। আজকে শুরু করেছো, আজকে দেখো, আজকে ডেফিনেটলি নাম থাকবে। জি স্যার। স্যার, হ্যাঁ বলো। অ্যাটেন্ডেন্স কি ফার্স্টের দিকে কাউন্ট করা হয়? এটা কয়েকবারই আসে, এটা ফার্স্টে আসে, মাঝখানে আসে, শেষে আসে। জি স্যার, ঠিক দেখা আছে। যাচ্ছে স্যার ডিসকানেক্ট হয়ে গেল, পরে আবার ঢুকলাম। হ্যাঁ না, ওই তো বললাম তোমার প্রথমে যদি ঢুকে কোনো কারণে ইন্টারাপ্ট হলো, বের হয়ে গেলে আবার আসলে তাহলে থাকবে তোমার ওইটা, জি অসুবিধা হয় স্যার, না। বুঝতে কিন্তু পারছি। তোমাদের ওই ডিউরেশন বা এগুলো আর কি বোঝা যায় যে কে কতক্ষণ ছিলে। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। মনোয়ার সাদাফ। বুঝতে পারছি। কি ব্যাপার, তুমি এখনো আছো পড়াশোনার সাথে? স্যার আসছি। এনিওয়ে, ক্লাস মিস দিও না, ক্লাস রেগুলার করো, দেখো কি। ইনশাল্লাহ এবার আর মিষ্টি করবো। ঠিক আছে, তো আমরা শুরু করছি। সবাই তো গুগল ক্লাসরুম ফলো করছো? জি স্যার। জি স্যার। গুগল ক্লাসরুমে তো অলরেডি এগুলা সব চলে গেছে, মানে জানো। ওকে, সো এই পর্যন্ত গত ক্লাস আমরা ছিলাম, এখানে আমরা প্রসিড করি। সো অর্গানাইজেশন অফ মাইক্রো প্রসেসর। ওকে, সো এগুলো তো তোমার ইনপুট দেখতে পাচ্ছ, এখানে আমার কার্সরটা ইনপুট আউটপুট ইউনিট, এখানে মেমোরি, র্যাম, রম এগুলো আছে। এটা হচ্ছে মেইন হচ্ছে মাইক্রো প্রসেসর। তার মানে এখানে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা খেয়াল করতে পারছি মাইক্রো প্রসেসর তিনটা পার্ট হচ্ছে কি কি: এএলইউ, রেজিস্টার অ্যারে, আর হচ্ছে কন্ট্রোল। এএলইউ, রেজিস্টার অ্যারে, আর হচ্ছে কন্ট্রোল। এটা হচ্ছে একটা মাইক্রো প্রসেসরের মেইন থ্রি পার্টস। এই দেখো, মাইক্রো প্রসেসর ক্যান বি ডিভাইডেড ইনটু থ্রি মেইন পিসেস: এরিথমেটিক ইউনিট, রেজিস্টার অ্যারে, আর হচ্ছে কন্ট্রোল ইউনিট। নিশ্চয়ই বাই দিস টাইম সবাই তোমরা জানো এরিথমেটিক ইউনিট কি, এরিথমেটিক ইউনিটের কাজটা কি, তাই না? সব ধরনের এরিথমেটিক লজিক্যাল অপারেশন গুলি করে। রেজিস্টার অ্যারে নাম থেকেই বোঝা যাচ্ছে, তাই না? রেজিস্টার অ্যারে তার মানে এখানে শুধু একটা রেজিস্টার, এখানে কালেকশন অফ রেজিস্টার্স।
ঠিক আছে, এখানে কালেকশন অফ রেজিস্টার্স আছে এবং এইগুলো হচ্ছে তোমার ডেটা স্টোর করার কাজে লাগে। দ্য নাম্বার এন্ড দ্য সাইজ অফ দিস রেজিস্টার ডিফার ফ্রম ওয়ান মাইক্রোপ্রসেসর টু অ্যানাদার। এগুলো বিভিন্ন মাইক্রোপ্রসেসরে তোমার বিভিন্ন ধরনের রেজিস্টারের সাইজ তোমার হতে পারে। আর কন্ট্রোল ইউনিট তো এটাও সেম, আগে আমরা পড়ে আসছি যে টোটাল অপারেশনটাকে যে কন্ট্রোল করে আউটসাইড ওয়ার্ল্ড থেকে যে ইনস্ট্রাকশনটা পেয়ে দেন অ্যাকর্ডিংলি কোন ইউনিট কখন কাজ করবে কিভাবে কাজ করবে সেই গুলির জন্য যেটা রেসপন্সিবল, দ্যাট ইজ কন্ট্রোল ইউনিট। দেন three important thing, that is microprocessor, microcomputer and microcontroller. আসলে প্রত্যেকটাই মাইক্রো, আর মাইক্রো কথাটা শুধু এক জায়গায় লিখেছি, প্রত্যেকটা সামনে আর লিখি নাই। মাইক্রোপ্রসেসর, মাইক্রোকম্পিউটার এন্ড মাইক্রোকন্ট্রোলার। ঠিক আছে, যেটা আমাদের সাবজেক্ট নামটাই হচ্ছে এটা। সো মাইক্রোপ্রসেসর, মাইক্রোকন্ট্রোলার এই জিনিসগুলিকে আমাদের খুব ভালোভাবে জানা থাকা লাগবে, কারণ যে কোনো সময় ভাইভাতে এই জিনিসটা অবশ্যই প্রত্যেকেই ফেস করতে পারো। Microprocessor is a CPU on a single chip. Okay, a microprocessor is a CPU, central processing unit, on a single chip. একটা চিপের মধ্যে এটা থাকবে, that is microprocessor. এটা কথা বলা হয়েছে কম্পোনেন্টস কি কি থাকবে, ALU, ইনস্ট্রাকশন ডিকোডার, রেজিস্টার্স আর হচ্ছে বাস কন্ট্রোল সার্কিট। এইগুলোর কম্বিনেশন যেটা সেটা হচ্ছে একটা সিঙ্গেল চিপে, that is called microprocessor। আর মাইক্রো কম্পিউটার একটা সিম্পল কম্পিউটার, ছোট একটা কম্পিউটার, বাট এর সাথে তোমার কি থাকবে, মাইক্রোপ্রসেসর থাকবে, তার সাথে তোমার পেরিফেরাল যে আইও ডিভাইসেস গুলো থাকবে, তারপরে কন্ট্রোল অ্যাপ্লিকেশন বা ডাটা অ্যাকুইজিশন করার জন্য যে মেমরি, সেগুলি তোমার এডিশনাল থাকবে। তার মানে মাইক্রোপ্রসেসরের সাথে কিছু জিনিস অ্যাড করলে দেন সেটা হচ্ছে মাইক্রো কম্পিউটার। আর মাইক্রো কম্পিউটার অন এ সিঙ্গেল চিপ ইজ কল্ড মাইক্রো কন্ট্রোলার। এই টোটালটাকে যদি আবার একটা সিঙ্গেল চিপের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, দ্যাট ইজ কল্ড মাইক্রো কন্ট্রোলার। তার মানে দেখো মাইক্রো প্রসেসরের সাথে কিছু জিনিস অ্যাড করার পর সেটা হচ্ছে মাইক্রো কম্পিউটার। আর মাইক্রো কম্পিউটার গুলো যদি আমরা একটা চিপের মধ্যে এনে টোটাল কাজটা করতে পারি, দ্যাট ইজ কল্ড মাইক্রো কন্ট্রোলার। ওকে, তো এখানে যে মাইক্রো প্রসেসরে যে বলা হয়েছে র্যাম, রম, আইওস, যে এগুলো কিছু এক্সাম্পল তোমার দেওয়া হয়েছে। মেইন যেটা আমাদের এগুলো পার্থক্যগুলো খুব ভালো করে জানতে হবে, যে এটা হচ্ছে মাইক্রো প্রসেসর। দেখো মাইক্রো প্রসেসর কিন্তু মাইক্রো কন্ট্রোলার যেটা আসছে জাস্ট একটা সিঙ্গেল চিপের মধ্যে কিন্তু সবগুলি জিনিস নেওয়া হয়েছে, সবগুলি আছে বাট একটা সিঙ্গেল চিপের মধ্যে তোমার এখানে চলে আসবে। মাইক্রো প্রসেসরের জিনিসগুলো আছে, সেই সাথে মাইক্রো কম্পিউটারের যে আদার পার্টগুলো অ্যাড হয়েছে সেটা, এই টোটালটা যদি আবার একটা চিপের মধ্যে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, দ্যাট ইজ কল্ড মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে যে পার্থক্যগুলো, এগুলো একেবারে এখানে পয়েন্ট আকারে তোমার বলে দেওয়া আছে। সো এগুলো তোমাদের অবশ্যই জানতে হবে, তাই না? সিঙ্গেল চিপ, এখানে তোমার আইসির মধ্যে কি কি থাকবে, এখানে তোমার বাস অ্যাভেলেবেল, তারপর এখানে হচ্ছে র্যাম ক্যাপাসিটি বা এটা নির্দিষ্ট পরিমাণ থাকবে, র্যাম রমের চেয়ে লার্জ হবে, এখানে রম র্যামের চেয়ে লার্জ হবে, এই ধরনের কিছু কিছু ব্যাপার, এই জিনিসগুলো একটু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা পার্থক্য ওইভাবে বললাম না, যেহেতু প্রত্যেকটা জিনিস এখানে বলা হয়েছে, তো এখান থেকে একটু তোমরা দেখে নিবা প্রত্যেকটা জিনিস এখানে। মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে, এই যে আমরা যে বিভিন্ন এগুলা তোমরা কোন সেমিস্টার, আর দুই সেমিস্টার পরে এগুলো নিয়ে তোমাদের কাজ করতে হবে, তখন তোমরা বুঝবা যে এখানে প্রত্যেকটা কিভাবে এই ডিভাইস গুলো তৈরি হয়, একটা পার্টিকুলার ডিভাইস কিভাবে তোমার একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে টোটালটাকে কন্ট্রোল করা যায়। ঠিক আছে, তো এগুলোর উপর যথেষ্ট ভালো নলেজ থাকলে কেবলমাত্র তোমরা, কারণ এগুলো এখন সব চিপ আকারে পাওয়া যাচ্ছে, কিন্তু কোনটা কিভাবে কাজ করে ইন ডিটেইলস যখন তোমরা জানবা, তখন তোমরা হয়তো এরকম ছোট ছোট কিছু কাজ অবশ্যই করতে পারবে। ঠিক আছে, আমরা এই মাইক্রোপ্রসেসরের তো আমরা ডিটেইলসে আজকে থেকে আমরা শুরু করব। এই জিনিসগুলো আমরা ভালো করে দেখবো যে মাইক্রোপ্রসেসরটা তোমার বলা হয়েছে যে ভেরি সিম্পল টু দা, খুব মানে একটা সহজ ডিভাইস থেকে এটা খুব অনেক কমপ্লেক্স হতে পারে। টোটাল ডিপেন্ড করে কি করবে, ডাটা বাস এবং রেজিস্টার,
এগুলোর উপর এই যে আমরা অনেক সময় বলে থাকি 4 বিট 8 বিট 16 বিট, এটা টোটাল আসলে কি পার্টিকুলার মাইক্রোপ্রসেসর ওয়ার্ড সাইজকে তোমার মেনশন করছে। প্রত্যেকটা মাইক্রোপ্রসেসর কি থাকবে, অ্যাড্রেস বাস থাকবে, ডেটা বাস থাকবে। এই আজকে আমরা এগুলোর সব ডিটেইলসে পড়বো, সো আশা করি আজকে তোমাদের ব্যাপারগুলো আরেকটু ক্লিয়ার হবে। কিন্তু বারবার আমি বলছি জিনিসগুলো আসলে এতটাই তোমার প্র্যাকটিসের ব্যাপার যে তোমার খুব বেশি বেশি এই স্লাইডগুলি বা বই আমি প্রত্যেকটা রেফারেন্সও তোমার মেনশন করে দিয়েছি, এগুলো খুব ভালো করে তোমাকে দেখতে হবে। কারণ এখানে কিন্তু অনেক কিছু আসলে শেষ পর্যন্ত দেখা যায় যত বেশি প্র্যাকটিস করবে তোমার মেমোরিতে থাকবে, মুখস্থ করার দরকার নাই বা সেটা করার কিছু নাই। আর এগুলো বিশাল একটা যে একটা ফিগার তোমাকে দেখাবো, দেখা যাবে ওইটা আমাদের আসলে মানে মনে রাখা ছাড়া বা মানে কি বলবো প্র্যাকটিস করে বা আয়ত্ত আনা ছাড়া কোনো উপায় নাই, মানে এত বিশাল একটা ফিগার। সো ওগুলো নিয়ে তোমরা কখনো ঘাটা যায় না, কারণ এগুলো তোমাদের সবগুলো এখন একেবারে চিপ আকারে পাওয়া যায়। তো এগুলা তোমাদের মানে এটা নিয়ে খুব অর্ডার কোনোই কারণ নাই, ঠিক আছে? সবকিছু এখন চিপ আকারে অ্যাভেলেবেল। যাই হোক, এখানে এই পর্যন্ত তোমার যত যত আমরা ইয়ে নিয়ে কাজ করেছি মাইক্রোপ্রসেসর, সেই প্রথম থেকে এখানে মোটামুটি সবগুলি মাইক্রোপ্রসেসর এখানে মেনশন করা আছে। একেবারে দেখো 2004 বা এরপরও আরো যেগুলো আসছে তার নিয়ে তোমাদের এখানে বলা হচ্ছে। এনিওয়ে, এটা গত ক্লাসে আমাদের মেইনলি এটা ছিল। আমরা আজকে এখানে যেটা আনবো সেখান থেকে আজকে আমরা যাচ্ছি 8085 মাইক্রোপ্রসেসর। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। কি টপিকটা? 8085 মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার। 8085 মাইক্রোপ্রসেসর। তোমরা কি কেউ ডগলাস হলের বইটা কালেক্ট করেছো বা দেখতে পেরেছো? না স্যার, আর পারি না ওটা ডাউনলোড করতে। স্যার পাওয়া যায় না স্যার। নাই স্যার, ইন্টারনেট পাওয়া যায় না তো অনলাইনের কথা বলছি। হ্যাঁ, আমি নিজেও জানি এটা কিছুটা সমস্যা। সেদিন ওই যে দাইয়ান আমার সাথে যেটা শেয়ার করেছে, হ্যাঁ এটা আসলে সেকেন্ড এডিশন ঠিকই আছে, বাট এটা কিন্তু তোমার ডাউনলোড করা যায় না, মানে যে অনলি রিডেবল ফরম্যাটে তোমার আছে। এনিওয়ে, এরপরে তো তোমার থার্ড ভার্সন বেশ চলে আসছে। যাই হোক, আমার কাছে বইটা তো আছে বা তোমাদের লাইব্রেরিতে ডেফিনেটলি এই বইটা অ্যাভেলেবেল যদি কখনো যাওয়ার সুযোগ হয়। আর তাছাড়াও আমি প্রত্যেকটা স্লাইডই আমি তোমার ওই বই থেকে আলাদা আলাদা করে স্লাইড তৈরি করছি, এবং সেই সাথে তোমার যে সমস্ত সাইট ইউজ করছি সেগুলো আমি রেফারেন্স অনেক সময় দেখা যায় একটা সিঙ্গেল সাইট থেকে আমি দিচ্ছি কিছু কিছু জিনিস রেডি করে। তো আশা করি তোমাদের সমস্যা হবে না, টাইম টু টাইম এগুলো পেয়ে যাও। হয়তো একসাথে আগে থেকে সব রেডি করা নাই, এই জন্য আর কিছু জিনিস আমি একটু এডিট করেও দিচ্ছি। এই জন্য তোমরা ক্লাসে আগেই পেয়ে যাবা। গত ক্লাসে মানে আজকে আগে গত রাত্রে কিছু দিয়েছি, পেয়েছো নিশ্চয়ই সবাই, তাই না? এবং সেগুলো যদি কখনো মডিফাই করে আমি পুরোনোটা সরিয়ে নতুনটা আবার দিয়ে দিব, অসুবিধা নেই। ওকে, তাহলে দেখো আমরা শুরু করছি 8085 মাইক্রোপ্রসেসর। স্যার ওটা যদি রিডেবল হয় তারপরে লিংকটা একটু শেয়ার করলে ভালো হতো আর কি। ওই যে বইটা? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, দায়ান আছো না ক্লাসে? দায়ান তো আমাকে দিয়েছিল। জি স্যার, আসছে। হ্যাঁ দায়ান, তাহলে গ্রুপে একটু শেয়ার করে দিও। লিংকটা একটু শেয়ার করে দিও। হ্যাঁ, আর ওটা কিন্তু সেকেন্ড এডিশন, যদিও সেকেন্ড এডিশন থার্ড এডিশন অত বেশি পার্থক্য নাই। ঠিক আছে দায়ান, তুমি একশো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা 32 বিট 64 বিট দেখছি স্যার, মাঝে মাঝে আমরা মানে কোনো কিছু ডাউনলোড দেওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখি 86X একটা দেখি, ওটা মানে ওটা কিসের ভিতরে পড়ে? না, ওইটা তো হচ্ছে মাইক্রোপ্রসেসর আইটেম না। এই যে মাইক্রোপ্রসেসর যখন আমি লিস্টে দেখেছি এর মধ্যে দেখছো না অনেক ডিফারেন্ট মাইক্রোপ্রসেসর। এখন এগুলা একটা নাম শুনে আমি বলে দিতে পারবো না যে এটা এত বিটের, ঠিক আছে? এটার ডিটেলসে যখন আমি যাব তখন আমি বলতে পারবো এটা কাজ দেখে যে এটা কত বিটের, ঠিক আছে? কারণ একটু সবকিছু তো বললাম, এগুলো একেবারে মেমোরিতে সবসময় নিয়ে রাখাটা খুব টাফ। ধরো আমরা সবসময় যেটা ইউজ করতেছি, ঠিক আছে, তখন আমি বলবো যে এটা 8 বিটের, এটা 16 বিটের, এরকম। এখন হঠাৎ করে যদি একটা মাইক্রোপ্রসেসর নাম আসে তাহলে ডেফিনেটলি এটা কাজ উপরেই তোমার বলে দেবে। এটা দেখবা তুমি যদি এই ধরনের কিছু পেয়ে থাকো তখন এখানে তোমার যখন তোমাকে ক্লুটা দেওয়া হবে ক্লুর মধ্যে এখানে মেনশন করা থাকবে, বুঝতে পেরেছো? যে প্রত্যেকটা এখানে কোনটাকে কত বিটের বলা হয় এটা আমরা এই একটা ডিটেলসে যাই দেখলেই তুমি প্রত্যেকটা থেকে আইডিয়াটা পেতে পারবা, ঠিক আছে? কেন কোনটা কত বিটের এবং এটার নামটাও কেন আসছে, এগুলো অনেক সময়। যেমন এই যে 8085, এটা যেন একটা ইন্টারেস্টিং ব্যাপার। এটা প্রথমে ছিল কিন্তু 8080 হঠাৎ করে 8085টা হলো কেন? এটা 5 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করে বলে হঠাৎ করে মানে ম্যানুফ্যাকচারার মনে করেছে এটা নামের সাথে 5 জুড়ে দেয়, 8080 পরিবর্তে 8085 করেছে।
ঠিক আছে? সো এই যে এই নলেজ গুলো, এই যে হ্যাঁ জানতে থাকলে অবশ্যই ভালো, কিন্তু সবকিছু তোমার এখন মেমোরিতে এখনই থাকতে হবে, নিতে হবে এমন কোনো কিছু না। এগুলা যদি বললাম, যখন তুমি পড়তে থাকবা এই ধরনের কিছু কিছু জিনিস পয়েন্টস তোমার সামনে চলে আসবে, তখন তুমি ওগুলা তোমার মাথায় থাকবে। কিন্তু এগুলো নিয়ে খুব স্ট্রেস ফিল করার দরকার নেই যে না একেবারে এটা জানা মাত্রই কত। এটা হচ্ছে সম্পূর্ণ এটা কাজের উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো এটা কত বিটের। ওকে, তাহলে শুরু করছি আমরা 8085 মাইক্রো প্রসেসর। নেটে কি ডিস্টার্ব হচ্ছে? মাঝে মাঝে আমার এখানে ইন্টারনেট কানেকশন স্যার মাঝে মাঝে শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার, মাঝে মাঝে আপনার কথা স্যার শোনা যাচ্ছে না। হ্যাঁ এরকম একটা সিগন্যাল আমার কাছে আসতেছে, আসলে এখন এটা নেটের প্রবলেম হলে জানি না। এনিওয়ে তোমরা যখন রেকর্ডিংটা পাবা আশা করি সেখানে প্রবলেম থাকবে। একটা জিনিস বুঝতেছি না, আপনার ডিসপ্লে কাঁপতেছে না আমারটা কাঁপতেছে? তোমাদের কথা একটু জোরে বলতে হবে। কে বলছো? আমি শুনছি না, কি বলছো? জি স্যার, মাঝে মাঝে ডিসপ্লেটা কেঁপে ওঠে। কি আপনারটা শেয়ারের ডিসপ্লেটা কাঁপছে না? আমার মোশেদ একটু জোরে, তোমার কথা কিছুই আসতেছে না। না না স্যারের ডিসপ্লে কাঁপতেছে। স্যারের সমস্যা নাই, তোমারটা সমস্যা নাই। ঠিক আছে, মনে হয় তোমারটা ঠিক আছে, ঠিক আছে, ডিসপ্লে ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তো দেখো মাইক্রো প্রসেসর আমরা 8085 নিয়ে আজকে কথা বলবো। এরপরে যখন টাইম টু টাইম যেটা আসবে সেটা নিয়ে আমরা দেখবো। তো এটা একটা প্রোগ্রামেবল ডিভাইস। পয়েন্টস যদি মনে রাখো তাহলে হয় কি, তখন তুমি কখন তোমরা মানে ভুলে গেলেও দেখা যাবে কিছু কিছু পয়েন্টস রেখেছে, তোমরা কিছু লিখতে পারবা। সেই জন্য পয়েন্টস আকারে এখানে দিয়ে, ঠিক আছে? প্রোগ্রামেবল ডিভাইস, ইট ক্যান বি ইনস্ট্রাক্টেড টু পারফর্ম গিভেন টাস্ক উইদিন ইটস ক্যাপাবিলিটি। তুমি যেটা দিবা, ওই যে একটু আগে যে কথাটা উঠলো যে কত বিটে কত কি, তার মানে কি তুমি যেই কাজে দাও না কেন, যদি এটা এর ক্যাপাবিলিটির মধ্যে থাকে, এই রেঞ্জের ভিতরে থাকে, তাহলে সে ওই কাজটা তোমার করতে পারবে। ঠিক আছে? The programmer selects instructions from the list and determines the sequence of executions for a given task. এখানে দেখো এক একটা মাইক্রোপ্রসেসর কিন্তু এক এক ধরনের কাজ করে, এটা আমি গত স্লাইডে তোমাকে বলেছি। সো ওই লিস্টের ভিতরে যদি তোমার কাজটা পড়ে তাহলেই সেটা করতে পারবে, এবং তুমি যে সিকোয়েন্স অনুসারে দিবা সেই সিকোয়েন্স অনুসারে সেটা এক্সিকিউট করে তোমাকে আউটপুট শো করবে। ওকে, সো ইট টেকস ইনপুট ফ্রম ইনপুট ডিভাইস এগুলো আমরা সব জানি, এগুলো বলতে পারি না। মাইক্রোপ্রসেসর ক্যান বি ডিভাইডেড ইন 3 সেগমেন্টস। ঠিক আছে? ALU, রেজিস্টার অ্যারে এন্ড কন্ট্রোল অ্যারে। সো আমরা এখান থেকে যেটা জানলাম, এটা একটা প্রোগ্রামেবল ডিভাইস, একটা পার্টিকুলার কিছু কাজ করবে এবং এই কাজগুলো হতে হবে তার রেঞ্জের ভিতরে, এবং সে যে সিকোয়েন্স অনুসারে দিবে সেটা যদি সেই সিকোয়েন্স অনুসারে কাজ করবে, কিন্তু কথা হচ্ছে তার যে ওয়ার্কিং যে ক্যাপাবিলিটি তার মধ্যে থেকে তাকে কাজ করতে হবে। ঠিক আছে? আর এর তিনটা পার্ট থাকে, ALU, রেজিস্টার অ্যারে, আছে কন্ট্রোল অ্যারে। সবার সামনে কি কাগজ কলম আছে? সামনে হয়তো দেখতে। জি স্যার, আছে স্যার। স্যার আছে। ওই জিনিসটা একটু খেয়াল করতে হবে, এই জন্য বলছি। ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট মাইক্রোপ্রসেসরস। ওকে, যে বিভিন্ন মাইক্রোপ্রসেসরকে আমরা কিভাবে ডিফারেন্ট করি দেখো। ইনস্ট্রাকশন সেট, ব্যান্ডউইথ আর হচ্ছে ক্লক স্পিড। ইনস্ট্রাকশন সেট, ব্যান্ডউইথ আর হচ্ছে ক্লক স্পিড। ইনস্ট্রাকশন সেটটা কি? দ্য সেট অফ ইনস্ট্রাকশনস দ্যাট দ্য মাইক্রোপ্রসেসর ক্যান এক্সিকিউট। ওই যে বললাম যে পার্টিকুলার মাইক্রোপ্রসেসর পার্টিকুলার ইনস্ট্রাকশন নিয়ে ডিল করতে পারবে। ঠিক আছে? তো এক একটা মাইক্রোপ্রসেসর যেই ইনস্ট্রাকশন গুলি ডিল করে সেটা হচ্ছে পার্টিকুলার ওই মাইক্রোপ্রসেসরের জন্য তার ইনস্ট্রাকশন সেট। ব্যান্ডউইথ সবাই তোমরা জানো, দ্য নাম্বার অফ বিটস প্রসেসড ইন এ সিঙ্গেল ইনস্ট্রাকশন। ঠিক আছে? একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন যতগুলি বিট নিয়ে তোমার ডিল করতে পারে, প্রসেস করতে পারে, সেটা হচ্ছে সেই মাইক্রোপ্রসেসরের ব্যান্ডউইথ। ক্লক স্পিড, এটার সাথে আমরা মেগাহার্টজে মেজার করি। দ্য ক্লক স্পিড ডিটারমাইন্স হাউ মেনি ইনস্ট্রাকশনস পার সেকেন্ড দ্য প্রসেসর ক্যান এক্সিকিউট। এই প্রতিটা টার্মই তোমরা মোটামুটি পরিচিত। ঠিক আছে? এগুলো এইভাবে মেনশন করার উদ্দেশ্য হচ্ছে, বইয়ে হয়তো কিছু বইয়ে পাবা তুমি একেবারে থরলি একটা প্যারাগ্রাফ হিসেবে লেখা আছে, আর কিছু বই পয়েন্টস করে দেওয়া আছে। যাই হোক, এইভাবে দিলে আমি আশা করি তোমাদের ব্যাপারটা একটু কেচি হবে, তো তোমরা এটা মনে রাখতে পারবা। কারণ যেহেতু আমরা এখনো পর্যন্ত অনলাইনে আছি, তো যখন আমরা পড়তেছি তখন কিন্তু বোঝা যায় যে আমি মানে আমি কেন যেই কোশ্চেন করবে না কেন ভাইভাতে, তখন তোমাদের কি ধরনের কোশ্চেন হতে পারে তোমরা কিন্তু এই স্লাইড বা বইগুলি ফলো করে তোমরা এটা বুঝতে পারবা। এখানে আমি গত ক্লাসেও বলেছিলাম যে অনেক সময় দেখা যায় স্লাইডের মধ্যে আমি কোশ্চেন আকারে কিছু কিছু জিনিস তোমাকে দিয়ে দিব, যাতে ভাইভাতেও যদি এই ধরনের কোশ্চেন করা হয় তাহলে যদি তুমি বলতে পারো। আমরা গত ক্লাসে কিন্তু এই জিনিসটা দেখেছিলাম, বা একটু আগের স্লাইডে ওইটা আবার মেনশন করেছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাইক্রোপ্রসেসর, মাইক্রো কন্ট্রোলার আর হচ্ছে মাইক্রো কম্পিউটার? কি মনে আছে কারণ? মাত্র গত স্লাইডে দেখালাম, এর আগে যেটা শেষ করলাম। জি স্যার, এটাই দেখাইছে। মাইক্রো
প্রসেসর প্রথমটা, তারপরটা কি মাইক্রো কন্ট্রোলার কম্পিউটার, তারপর হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। দেখো যদি একটু সিরিয়ালি ভাবে মনে রাখো তাহলে দেখো আর তোমাদের কোনো সমস্যা হবে না। মাইক্রো প্রসেসর, তা মাইক্রো প্রসেসরের মধ্যে কি কি থাকতেছে আমরা দেখছি যে সিপিইউ, এএলইউ আর রেজিস্টার অ্যারে, ওভারঅল এখানে যে কন্ট্রোল ইউনিট থাকে সেটা, তা এটা হচ্ছে কি একটা মাইক্রো প্রসেসর। ঠিক তার সাথে যদি আমরা কি করি কিছু পেরিফেরাল ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস যেগুলো আমরা সেগুলো যদি অ্যাড করি, দ্যাট ইজ কল্ড মাইক্রো, বলো মাইক্রো কম্পিউটার। আর এই মাইক্রো কম্পিউটার টোটালটাকে যদি সিঙ্গেল চিপ না থাকে একটা সিঙ্গেল চিপ মানে কন্ট্রোল স্যার, এটা মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে, সো বুঝতেই পারছো এগুলা মানে কোশ্চেন হিসেবে তো অবশ্যই তোমরা পেতে পারো যে কোনো সময়। এগুলো ভুল করলে কিন্তু একটা বেসিক জিনিস, এগুলোতে কোনো মানে ইয়ে হবে না, এক্সকিউজ যেন না থাকে। বিট, বাইট, নিবল এন্ড ওয়ার্ড, এটা আমি মনে করি গত ক্লাসে বলে দিয়েছি। বিট, বাইট, নিবল আর হচ্ছে ওয়ার্ড। বিট তো জানে যে সিঙ্গেল এক একটা যে মানে বাইনারি ডিজিট থেকে সেই বিট কথা আসছে। 8 বিট মিলে হচ্ছে একটা বাইট, তারপর হচ্ছে তোমার এইভাবে তোমার 16 বিট, 32 বিটস, এগুলো অনেক কিছু হতে পারে। তবে আমরা 16 বিটস এর যেগুলি সেগুলোকে আমরা বলছি একটা কি ওয়ার্ড। 16 বিটস কে বলছি ওয়ার্ড। 24 যখন হবে 32 এগুলোকে আমরা বলছি লং ওয়ার্ড। এর মাঝখানে আরেকটা চলে আসছে যেটাকে আমরা নিবল বলছি, 4 বিট যেটা, 4 বিট যেটা। এবং এটা আমরা কেন কখনো কখনো আমরা দেখা যায় বিসিডি নিয়ে যখন আমরা ডিল করছি এবং তখন এই 4 বিটের যে ব্যাপারটা, 4 বিটে এটাকে আমরা বলতেছি নিবল বা হাফ ওয়ার্ড, হাফ এ বাইট। ওকে, তো এইভাবে এই টার্মগুলি তোমাদের মনে রাখতে হবে। নেমোনিক্স পরিচিত নামটার সাথে? না স্যার। অবশ্যই জানো, এটা স্যার মেশিন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যেই ফরম্যাটটা আমরা ইউজ করি, যেমন মেশিন ল্যাঙ্গুয়েজ আমি বললে তোমাকে বলবো কি মানে 1000 zeros and ones কম্বিনেশনে অনেক কিছু বলছি, তাই না? দ্যাট ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ। এইটাকে যদি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে মনে করি একটা এডিশন অপারেশন বলি, তাহলে আমি হয়তো বলছি s equal to a plus b। ঠিক আছে, আর তোমরা যে সি লিখেছো, যা প্রোগ্রাম শিখে আসছো সোফার, তোমরা কিন্তু এইভাবে সরাসরি লিখে দিচ্ছ, তাই না? যে কোনো একটা জিনিস যোগ করতে যাচ্ছ এইভাবে। কিন্তু এইটাকে যেটা আমি এইভাবে লিখতাম যে এড, এডিশন উপর লিখলাম না, এড এ কমা বি, তাই আমি বুঝতেছি কি এ আর বি যোগ করার কথা বলা হয়েছে, আমরা রেজাল্টটা এতে রাখা, লাইক দিস। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে এডিশনের শর্ট ফর্ম এড। আর এই যে এড, এটাকেই বলা হচ্ছে তার নেমোনিক্স, দ্যাট ইজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটা পার্ট। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ আ সিম্বল অফ মেশিন ল্যাঙ্গুয়েজ, symbolic form of machine language. Assembly language programs are written with short abbreviation called mnemonics. ঠিক আছে, যেটা আমাদের এই পুরো মাইক্রোপ্রসেসরে যা যা তোমরা ইয়ে করেছো, কি বলে ল্যাব ক্লাস শুরু হয়েছে? জি স্যার, একটা করেছি। আচ্ছা, কি দিয়ে শুরু করেছে স্যার? ওই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ স্যার, এটা রেজিস্টার যোগ বিয়োগ স্যার। আচ্ছা, যোগ। তাহলে ওখানে যে লিখতে গেলে তো তোমরা দেখতেছো যে টার্মগুলো ইউজ করছো না, ওগুলাই হচ্ছে তোমার নেমোনিক। ঠিক আছে, so assembly language is a mnemonic to represent each low level machine instruction or opcode. ওই যে আমরা গত সেমিস্টারে যে কম্পিউটার ইনস্ট্রাকশন প্রোগ্রামের দুটো পার্ট দেখেছিলাম, অপকোড আর হচ্ছে অপারেন্ট, মনে আছে নিশ্চয়ই? সো এই অপকোডে মেশিন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য যে পার্টটুকু আমরা লিখছি, দ্যাট ইজ কল্ড নেমোনিক। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড নেমোনিক। সো এক পরে যেন নেমোনিক টার্মটা শুনলে যেন আবার কেউ ইয়ে না হয়, এটা যেন সম্ভাবনা থাকে। ওকে, দেন 8085 মাইক্রোপ্রসেসর। ওকে, এটা অনেক সময় সরাসরি 8085 বলে, আমরা 8085 বলতে বেশি অভ্যস্ত। এনিওয়ে এটা 1977 সালে তোমার আসছে। কি কি কনফিগারেশনের মধ্যে পড়ছে, যে এটা হচ্ছে 8 বিট ডেটা বাস, ডেটা বাস হচ্ছে 8 বিটের, অ্যাড্রেস 16 বিট, ওকে, which can address up to 64 কিলোবাইট পর্যন্ত। আর 16 বিট প্রোগ্রাম কাউন্টার, 16 বিট স্ট্যাক পয়েন্টার, এই প্রত্যেকটা জিনিস আবার আমাদের ডিটেইলসে জানতে হবে। তো আপাতত জাস্ট তোমার সামারি হিসেবে এগুলো মনে রাখতে হবে তোমাদের। দেখো 6-8 বিট রেজিস্টার্স, 6-8 বিট রেজিস্টার্স, কিন্তু লেখবার সময় দেখছো কিভাবে লিখছে, বিসি ডিই এইচএল, এগুলো পেয়ার হিসেবে লেখা হয়, পেয়ার হিসেবে লেখা হয়। বিসি এটা কিন্তু দুটো রেজিস্টার, ঠিক আছে, 8 বিট 8 বিট করে।
ঠিক আছে, বিসি আবার DEHL। সো 6-8 বিট পেয়ার রেজিস্টার, ওই যে আমি শুরুতে বলছিলাম আসলে এটা প্রথমে ছিল হচ্ছে 8085, কিন্তু একটা 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই ইউজ করে এটাকে আসলে পরবর্তীতে এটা 8085 নামে পরিচিত হয়ে গেছে। সো রিকোয়ার্স 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই টু অপারেট 3.2 মেগাহার্টজ সিঙ্গেল ফেজ ব্লক। ইট ইজ ইউজড ইন, দেখো এই যে এইখানে এসে তোমরা জিনিসটা পেয়ে গেলে যে আমাদের অনেকের বাসায় মাইক্রোওয়েভ, ওভেন, মোবাইল ফোন তো সবার হাতে হাতে, ওয়াশিং মেশিন, এইগুলোর ভিতরে তোমার এই 8085 এই মাইক্রোপ্রসেসরটা আছে। ঠিক আছে, এটার ভিতরে এই মাইক্রোপ্রসেসরটা আছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ওয়াশিং মেশিন তো স্যার একটা নির্দিষ্ট কাজ করে, সেক্ষেত্রে আমাদের মাইক্রো কন্ট্রোলার ইউজ হওয়ার কথা ছিল না স্যার? মাইক্রো কন্ট্রোলার, তুমি যে বলছো মাইক্রো কন্ট্রোলার ইউজ করে বলছো না, আবার বলো তো কোশ্চেনটা কি করলে? স্যার মানে একটা নির্দিষ্ট কাজ মাইক্রো কন্ট্রোলার করে, আর অনেকগুলো মাল্টি কাজ করার জন্য মাইক্রো প্রসেসর ইউজ করা হয়, সেক্ষেত্রে ওয়াশিং মেশিনে মাইক্রো। আচ্ছা, এই যে তোমাকে একটু আগে যে আমি পড়ালাম মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো, তাহলে তুমি এই অ্যান্সারটা পেয়ে গেছো না? তাহলে আমি তো এই জন্যই বললাম যে এই জিনিসগুলো যদি আগে জানবা তখন দেখা যাবে। এটা আমি তো বলছি এটার ভিতরে আছে, আমি তো বলি নাই যে এটা এখন মাইক্রো কন্ট্রোলার যখন বলছো তুমি তো নিজেই বুঝতে পারছো তার ভিতরে তো একটা মাইক্রো প্রসেসর আছেই, তাই না? তো ওখান থেকে তো এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। ওই দেখো প্রত্যেকটা জিনিস যেগুলো বলে আসছি এগুলো প্রত্যেকটা কিন্তু ডিটেইলস আবার তোমার এখানে জানতে হবে, এবং এর মধ্যে কিছু একটু প্রবলেম আছে টুকটাক, সেই প্রবলেম গুলো। আর প্রত্যেকটা বিশেষ করে যে ডায়ানা অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছে বইটা, দেখো বইয়ের পিছনে কিছু তোমার ইয়ে থাকে, কি বলে যে কোশ্চেন থাকে, এগুলো চেষ্টা করো। আমি তো চেষ্টা করবো কিছু কিছু কোশ্চেন বা তার অ্যান্সার সহ দিতে। এরপর তোমরা কিন্তু যে কোনো কোশ্চেনে যদি গুগল করো তাহলে দেখবে তার রিলেভেন্ট অবশ্যই কিছু না কিছু তোমরা পেয়ে যাবে। তো ওইভাবেও কিন্তু কোশ্চেন গুলি তোমাদের সলভ করে রাখতে হবে, কারণ সবগুলি তো অনেক সময় দেখা যায় ক্লাসে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো সলভ করা সম্ভব না। তো ওখান থেকেও আমি ডেফিনেটলি কিছু কিছু কোশ্চেন তোমাদের দিব। ক্লাস লেকচার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার মডার্ন কম্পিউটার গুলোতে কোর সংখ্যা থাকে, থ্রেড সংখ্যা থাকে, কিন্তু আগেকার মানে যেমন 8085 এগুলোতে কোর সংখ্যা এগুলো তো ছিল না মনে হয়। তোমার কোশ্চেনটা কি? স্যার কোডটা কি মাইক্রোপ্রসেসরের ভিতরে যায়? কোড কি বলছো? কোর সংখ্যা, কম্পিউটারের কোর সংখ্যা কিছু মাইক্রোপ্রসেসর বিগ ডেটার উপর ডিপেন্ড করে এটা আমরা বলছি। জি স্যার। তাই না? এটা তো প্রত্যেকটা মাইক্রোপ্রসেসর একটা আলাদা আলাদা। এটা এই শুধু না প্রথমে যেগুলো ছিল সেগুলো ছিল না, মানে কি যখনই যে মাইক্রোপ্রসেসর আসে প্রত্যেকটার তো একটা বিট মেনশন করে দেয়া আছে, তাই না? এরপর সেগুলো ইমপ্রুভ করে করে হয়তো আরো বিগার সাইজের হয়েছে, কিন্তু প্রত্যেকটা সাইজ মেনশন করা আছে। আগেগুলি ছিল না মানে আমি ঠিক বুঝলাম, প্রত্যেকটা এটা আছে। দেখো এটা 8085 মাইক্রোপ্রসেসর একুমুলেটর। একুমুলেটরটা কি এটা তো আমরা আগে থেকেই জানি, প্রত্যেকটার রেজাল্ট যেখানে আমরা স্টোর করছি, তাই না? ইট ইজ এন 8 বিট register used to perform arithmetic logical load store এবং it is connected to internal data bus and ALU. arithmetic logic unit এখানে যে কাজগুলো হচ্ছে 8 বিট, যেখানে আমরা 8 বিট নিয়ে সবকিছু ডিল করছি। জেনারেল পারপোজ রেজিস্টারের মধ্যে দেখো এখানে আবারও বলা হয়েছে এখানে 6 জেনারেল পারপোজ রেজিস্টার, এগুলো হচ্ছে BCDEHL, প্রত্যেকটা হচ্ছে 8 বিট করে। But the register can work together to hold 16 bit data and their pairing combinations like this BCDEHL। ঠিক আছে, এই 8 বিট যখন জুড়ে কাজ করে তখন এটা আমরা 16 বিট হিসেবে কাজ করাতে পারি, এবং এই পেয়ারটা হতে হবে যেমন আমার বি এর সাথে ডি এরকম কিন্তু হবে না, এটা হবে তোমার BCDEHL। সামনে একটা ফিগার আছে, ফিগারটা দেখলে এই জিনিসটা তোমরা একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি দেখলাম? একুমুলেটর, ALU আর জেনারেল পারপোজ রেজিস্টার। জেনারেল পারপোজ রেজিস্টারের মধ্যে আবার কয়টা আছে? 6টা 8 বিটের রেজিস্টার, যেটা কিনা আবার পেয়ার হিসেবে তোমার কাজ করতে পারে, এবং সেগুলো কি কি? BCDEHL। এরপর আছে কোনটা? তোমার প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাক পয়েন্টার, টেম্পোরারি রেজিস্টার। প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাক পয়েন্টার আর হচ্ছে টেম্পোরারি রেজিস্টার। আচ্ছা, স্ট্যাক পয়েন্টার দেখো এখানে কি লেখা আছে? ইট ইজ অলসো এ 16 বিট রেজিস্টার ওয়ার্কস লাইক স্ট্যাক। স্ট্যাক পয়েন্টার যেহেতু, সো ডেফিনেটলি তোমাদের প্রত্যেকের তো স্ট্যাকের আইডিয়া আছে, তাই না? স্ট্যাকের আইডিয়া আছে না? স্ট্যাকটা কি ফলো করে? ফুল ডেটা স্ট্রাকচারটা বলো তো। এইটা ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট আউট। এটা লাস্ট ইন ফার্স্ট আউট না লাস্ট ইন ফার্স্ট আউট? ঠিক আছে, লিফো। আচ্ছা, এখানে যখন স্ট্যাক পয়েন্টারটা তোমরা পড়বা, দেখো একটা জিনিস তোমাদের চোখ আটকাতে পারে। ইট ইজ অলসো 16 বিট রেজিস্টার ওয়ার্কস লাইক স্ট্যাক which is always incremented or decremented by 2 during push pop operation.
It is incremented or decremented by 2 during push pop operation. Any question? কোনো কোশ্চেন নাই? দুইটা করে বিট পুশ পপ করে নাকি দুইটা মানে স্ট্যাকের দুইটা এলিমেন্ট পুশ পপ করে? এটা তো যখন ডেটা আমরা রিট্রিভ করব, ডেটা আমরা নিয়ে আসব, তখন কি একবার পুশ হবে একবার পপ হবে, তখন এই পয়েন্টারটা মানে কি পরিমাণ ডেটা তোমার চলে গেছে, এখন তোমার লেটেস্ট ডেটাটা কোন লেভেলে আছে ওগুলো তোমার মেনশন করার জন্য তোমার এই জিনিসটা স্ট্যাক পয়েন্টের একটা পয়েন্ট করা লাগবে না? এটা হচ্ছে সেইটা। আমরা যখন ডেটা এখান থেকে নিয়ে আসছি অথবা এখানে ডেটা রাখছি, তখন যে এটার তোমার একটা স্ট্যাক পয়েন্টার যেখানে পয়েন্ট করবে যে কোন লেভেলে এখানে ডেটাটা আছে। আমার কোশ্চেন আমি সেটা আশা করি, আমি আরেকটা জায়গায় তোমাদের কোশ্চেন আশা করেছিলাম যে সেটা এখানে লেখা আছে ইনক্রিমেন্টেড অর ডিক্রিমেন্টেড বাই 2 ডিউরিং পুশ পপ অপারেশন। সো নরমালি আমরা যখন ডেটা রাখি আমরা তো সাধারণত 1 করে বাড়াই অথবা 1 করে কমাই, এখানে কেন 2 এর কথা বলা হয়েছে? স্যার একবার রাখি আর একবার তুলে ফেলে এর জন্য দুইটার জন্য স্ট্রেঞ্জ কি বলতেছো? রাখবা যখন তখন তো পয়েন্টারটা বাড়বে 1 করে বাড়বে, ডিক্রিমেন্ট যখন নিয়ে আসবা তখন 1 করে কমবে, পপ করবা। কিন্তু 2 বলবো তাহলে এখানে দুইটা রেজিস্টার যে 8 বিট 8 বিট স্যার 8 বিটের দুইটা রেজিস্টার তো এখানে। ভেরি গুড। মাত্র একটু আগে বললাম যে এটা রেজিস্টার পেয়ার হিসেবে কাজ করছে, তখন একটু আগেই না বললাম? এগুলো ভুলে গেলে চলবে, কারণ এগুলো যখন তোমরা কোনো একটা থেকে কোনো কিছু পড়তে যাবা এই ধরনের একটু কনফিউজিং যে জায়গাগুলো, এইগুলোর তো কারণটা নিজেদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এখানে স্পষ্ট আমি বলে আমি চলে যাচ্ছি, তোমরা কেউ কিছু বলছো না, তাই না? ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্টেড বাই 2 এই কথাটা কেন বলা হয়েছে, তাই না? আমরা তো সাধারণত জানি যে কোনো জিনিস রাখা বের হওয়ার সময় এক, কিন্তু এখানে আমি একটু আগেই মাত্র বললাম না যে পেয়ার কাজ করে। সো এইটার জন্য একটা, আর বি এর জন্য একটা, সি এর জন্য একটা, সো আমাদের টোটালি বাড়লো গিয়ে তো 2, তাই না? সেই জন্য ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট বাই 2। ফ্ল্যাগ রেজিস্টার, এটা তোমার একটা 8 বিটের, কিন্তু এখানে তোমার 5টা ইউজ করছি আর বাকি 5টা এখানে তুমি ইয়ে করে রাখবা, ডোন্ট কেয়ার রাখবা। যদি আমি এখানে ফাঁকা রেখেছি তোমরা ফাঁকা রাখতে পারো, তবে এখানে একটা মানে এক্স ক্রস একটা সাইন দিয়ে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এই দেখো এখানে তাহলে 8 বিট ফ্ল্যাগ রেজিস্টারের কথা কি বলা হয়েছে? ইট ইজ অ্যান 8 বিট রেজিস্টার হ্যাভিং 5 1 বিট ফ্লিপ ফ্লপস। কারণ আমরা অলরেডি এটাও আমাদের কয়েকটা জানা আছে, আমাদের ফ্ল্যাগ রেজিস্টার আমরা পড়ে আসছে আগে, which holds either 0 or 1 depending on the result, তাই না? তুমি কোন একটা অপারেশন পর যে রেজাল্টটা তোমার জেনারেট করছে সেই রেজাল্টের উপর পারফরম্যান্সের উপর বেস করে তুমি এখানে ডিসাইড করতে পারো যে ফ্লিপ ফ্লপ গুলি কি অবস্থায় থাকবে, 0 অথবা 1। কি কি 5টা ফ্ল্যাগ রেজিস্টার আছে? সাইন রেজিস্টার, আমরা তো জানি সেট ইফ দ্য কি, সাইন বিটটা কখন সেট হয়? রেজাল্টের কথা বলো, রেজাল্টের মোস্ট সিগনিফিকেন্ট যখন নেগেটিভ হয়, রেজাল্টের মোস্ট সিগনিফিকেন্ট বিট যখন 1 হচ্ছে তখন সাইন বিটটা সেট হবে। এবং এটা যদি একটা তোমার সাইন নাম্বার হয়, ইন দ্যাট কেস আমাদের এটা নিয়ে আমরা ডিল করব। কিন্তু অনেক সময় আমরা আনসাইন নাম্বার নিয়েও যদি কথা বলি, তাহলে বারবার বলছি ইন দ্যাট কেস এমএসবিটা কিন্তু যাই হোক না কেন, যেহেতু এটা আনসাইন নাম্বার, আমরা সাইন বিটটাকে টোটালি এখানে ইগনোর করছি যদি হয় আনসাইন নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে? যদি মেনশন করে দেওয়া থাকে কনসিডার দিস আনসাইন নাম্বার, ইন দ্যাট কেস তুমি মনে করো এরকম কিছু একটা জিনিস যোগ করলা যার এমএসবি তে তোমার একটা 1 আসছে, কিন্তু সেই একটা তো মনে করো 1000, 4 বিট এক নাম্বার 1000, আমি যদি এটা আনসাইন নাম্বার, তোমার অ্যান্সার হবে কি 8, তাই না? কিন্তু যদি তুমি এখানে গিয়ে বলতা সাইন নাম্বার বলতো, তাহলে কিন্তু এই 1টা কি মাইনাস কে রিপ্রেজেন্ট করতো। কিন্তু এখানে যেহেতু আমাদের আনসাইন নাম্বার মেনশনই করা আছে, তাহলে কিন্তু এখানে সাইন বিট নিয়ে তোমাদের চিন্তা করার কারণ নাই, ঠিক আছে? সো এটা সাইন না আনসাইন নাম্বার, ওটা আমরা খেয়াল করবো। আর আমি তো বললামই যে যখনই আমরা সাইন নাম্বার নিয়ে ক্লিক করছি, ইন দ্যাট কেস এমএসবিটা আমার সাইন বিটকে রিপ্রেজেন্ট করছে। 0 টোটাল রেজাল্টটা যখন 0 হবে তখন আমাদের জেড ফ্ল্যাগটা সেট হবে, আদারওয়াইজ রিসেট হবে। অক্সিলারি ক্যারি, look, set if there was a carry out from the bit 3 to bit 4, খেয়াল করেছো? ওই যে আমি বলছিলাম নিবল, নিবলটা কি 4টা বিটকে আমরা নিবল বলছি। সো যদি আমরা 8টা বিট নিয়ে, যদি মানে কি এই ক্ষেত্রে 8 বিট প্রসেসরের ক্ষেত্রে আমরা 8 বিট অপারেশন করছি,
কিন্তু এরপরও অক্সিলারি কি এটা আমরা সেটাকেই বুঝবো যে যদি এটা 4th পজিশন থেকে 5th পজিশনে মানে যেহেতু আমরা 0 থেকে এখানে কাউন্ট করছি তাহলে আমরা বলবো বিট মানে 3 থেকে যদি 4 এ কোনো ক্যারি আসে তাহলে আমরা বলবো অক্সিলারি কি এটা সেট হয়েছে আদারওয়াইজ ইজ সেট। এটা কি কোথায় ইউজ করি সেটা আমরা বলছি ইউজড ইন বিসিডি অ্যারিথমেটিক। আর ক্যারি তো নরমালি আমরা জানি যে ক্যারি ফ্ল্যাগটা যদি এক্সট্রা বিট জেনারেট হয় সেটা হচ্ছে ক্যারি। আর বড়র ক্ষেত্রে তোমার সেম এখানে সাবট্রাকশনের ক্ষেত্রে এটা বড় হিসেবে আমরা ট্রিট করি অথবা কম্পেয়ার যখন আমরা করছি। মাঝখানে একটা কি রয়ে গেল প্যারিটি। প্যারিটিটা কি? Parity bit is set if the parity is even. Parity bit is set if the parity is even. The number of set bits in the result. দেখো the parity is set. So if the parity is even. আর parity কাকে বলা হচ্ছে? Parity হচ্ছে the number of set bits in the result. একটা রেজাল্টে তোমার কি মনে করো নাম্বারটা সেরকম 101101। ফর এক্সাম্পল 101101। একটু খেয়াল করে দেখো তো এখানে কয়টা 1 আসছে রেজাল্টের মধ্যে? 101101 কয়টা 1 বলো? 4টা 1 না? কথা বলছো না কেন? শুনতে পাচ্ছ না? 3টা। আবার বল 3টা 1 4টা 1 2টা 0 4টা 1। তা বলতে ইভেন হ্যাঁ তা বলতে সেট দ্য প্যারিটি ইজ ইভেন। ঠিক আছে? সো এটা ইভেন হলে আমাদের ওইভাবে সেট করতে হবে। এটা আবার বলছি যে মেনশন করার সাথে আমরা ইভেন প্যারিটি ধরি। সো যাই হোক এটা এক্সাম্পল দিলে তোমার এই জিনিসটা একটু ক্লিয়ার হবে। ঠিক আছে? এইটা হচ্ছে শুধু একটা বাড়তি জিনিস আমরা দেখলাম। আর হচ্ছে অক্সিলারি ক্যারি এটা আমরা একটা বাড়তি জিনিস দেখলাম। আচ্ছা এই ফাংশনাল ইউনিটে যাওয়ার আগে আমি তোমার সাথে ফ্ল্যাগ রেজিস্টার মানে তোমাদের সাথে এতে শেয়ার করা হয়েছে। ফ্ল্যাগ রেজিস্টার এটা শেয়ার করা হয়েছে না? দেখতে পাচ্ছ এটা ফ্ল্যাগ রেজিস্টার 8085 মাইক্রোপ্রসেসর। আচ্ছা তাহলে এই যে 1 বিট ইনফরমেশন এখানে কি কি আছে? ক্যারি, অক্সিলারি ক্যারি, সাইন, প্যারিটি আর হচ্ছে জেড ফ্ল্যাগ। ঠিক আছে? ওই দেখো এগুলো মাঝখানে ক্রস দেয়া আছে আর কি। এখানে হচ্ছে সাইন, জেড, অক্সিলারি ক্যারি, প্যারিটি আর হচ্ছে ক্যারি। ঠিক আছে? মাঝখানে 1 3 5 এগুলা তোমার ক্রস মার্কস দেয়া আছে। পজিশন মার্কস কলস টু বি কনসিডার্ড অ্যাজ ডোন্ট কেয়ার বিটস ইন দ্য ফ্ল্যাগ রেজিস্টার। ওকে 8 বিটে যেহেতু 5টা আমরা ইউজ করছি বাকিগুলি আমরা আর ইউজ করছি না। সো সিওয়াই জিনিসটা কি? ক্যারি। ওকে না কনসিডার প্রোগ্রামারস এটা প্রোগ্রামাররা আর কি যেভাবে দেখে ওই যে অ্যাকুমুলেটর তারপর যে ফ্ল্যাগ রেজিস্টার আর তারপর হচ্ছে বি সি ডি ই এইচ এল। ঠিক আছে? এর প্রত্যেকটা কিন্তু 8 বিটে কিন্তু এইভাবে পেয়ার হিসেবে যখন ইউজ করছে তখন এটা 16 বিট করে তোমার কাজ করতে পারে। ঠিক আছে? প্রোগ্রামার ভিউ হিসেবে এই ফিগারটা এইভাবে দেখানো হয়েছে। প্রোগ্রামার ভিউ এএফ তারপর হচ্ছে বাকিগুলো মনে থাকবে তো বি সি ডি এইচ এল। আচ্ছা এখানে দেখো ওই যে এক্সাম্পলের মধ্যে ডিসিএক্স আইএনএক্স এগুলো তো বুঝো নিশ্চয়ই। ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট। ওকে সো কিছু কিছু জায়গায় আছে যেগুলোর জায়গায় তোমার ফ্ল্যাগ ইয়া করবে না। যেমন কি যে ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশনের সময় নান অফ দ্য ফ্ল্যাগ বিটস আর রেজিস্টার এফেক্টেড। মানে এগুলোতে ক্ষেত্রে ফ্ল্যাগ বিট কোনো ধরনের এফেক্টেড হবে না। তোমার যে ট্রান্সফার অপারেশনের ক্ষেত্রে তোমার যা ছিল সেই অবস্থায় তোমার থাকবে। তারপরে আরো কিছু আমরা জানি যেমন লজিক্যাল অপারেশনের সময় তোমার যেমন ক্যারি রিলেটেড যতগুলি বিট থাকবে সেগুলো তোমার আনটাচ থাকবে, সেগুলো নিয়ে কোনো কাজ হবে না। ঠিক আছে? যেমন লজিক্যাল অপারেশন আমরা খুব ভালো করে জানি কখনো কোনো ক্যারি জেনারেট করে না লজিক্যাল অপারেশন ক্ষেত্রে। তো এই কিছু কিছু জিনিস এগুলা তোমাদের মেমোরিতে রাখতে হবে। এখানে দেখো একটা এক্সাম্পল দেয়া আছে। এই এক্সাম্পলের মধ্যে কি বলছে? এক্সাম্পলটা দেখতে পাচ্ছ সবাই। ইন দ্য এডিশন 45 hex with F3 hex the result this produce will be এত। তো ক্যারি ফ্ল্যাগ সেট এটা কিভাবে হয়েছে? এটা খুব সহজ একটা एग्जांपल। তাও যদি তোমরা একটু দেখো 45 হেক্সাডেসিমাল আর আছে F3 হেক্সাডেসিমাল নাম্বার। তো দুটো হেক্সাডেসিমাল নাম্বার। ঠিক আছে? তো আমরা দেখো 5 আর 3 যোগ করলে হচ্ছে 8। ঠিক আছে? কোনো ক্যারি নাই তো 0। 4 আর F যোগ করলে 3। এটা বুঝতে পারছো সবাই? 4 আর F যোগ করলে যে 3 হয়
বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? না স্যার, বুঝতে পারো নাই। 4 বুঝতে পারিনি স্যার। বুঝতে পারো নাই? না স্যার। 45 F3 আচ্ছা ঠিক আছে। হ্যালো, হোয়াইট বোর্ডটা দেখা বুঝতে যাচ্ছে? পারিনি। হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা 45 কে যদি আমরা 4 বিটে লিখি, যদি এখানে হেক্স বলেছে, আচ্ছা এইভাবে করে দেখি, দুই ভাবেই বোঝানো যায়, তো কোনটা তোমাদের জন্য সহজ হয় দেখো। 45 এখানে কত হচ্ছে? এটা তো বুঝতে পারছো তাই না লেখাটা? আচ্ছা 1 আর 1 যোগ করলে কত হচ্ছে? 1 আর 1 যোগ করলে বলো, শুনতে পাচ্ছ আমাকে? কথা বলতে হবে তো। আর এক আর এক যোগ করলে হবে 0, ক্যারি থাকবে 1। স্যার আর এক আর এক ক্যারি যোগ থাকবে করলে কত? স্যার 1। 0 হবে, হাতে ক্যারি থাকবে 1। হ্যাঁ আবারও 0 হবে, ক্যারি থাকবে 1, দেন এখানে এসে তোমার হচ্ছে ক্যারি থাকবে, এখান থেকে আবার 0 হবে। হ্যাঁ 1 নেমে যাবে এখানে। হ্যাঁ তারপর দেন হচ্ছে কি আবার ওখানে তো ক্যারি নাই, 1 নেমে যাবে, 1 নেমে যাবে। তারপরে 1 আর 1 যোগ করলে 0, হাতে ক্যারি থাকবে 1। এখানে কত আসতেছে? লাস্টে 1 আর 1 0, হাতে এখানে হচ্ছে 1, একদম সবার এখানে হচ্ছে লাস্টে 1, স্যার ওখানে 1 হবে। 0 0 0, এইখানে আসছে 1, হাতে ঠিক আছে, এখানে আসছে 1, ক্যারি থাকবে। ঠিক আছে। তো তার মানে দেখো এটা করতে আসছে যে এটা হচ্ছে তোমার 3 আর এটা হচ্ছে তোমার 8, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 8। হ্যাঁ আচ্ছা এটা তাহলে এখানে আমরা তাহলে কি কি বুঝতে পারতেছি? এখানে তোমার ক্যারি যেটা আসছে, ক্যারি তোমার 1 হয়েছে, ঠিক আছে। এটার জেড ফ্ল্যাগ কত? জেড ফ্ল্যাগ, এটা কি জেড ফ্ল্যাগ দেখলে কি নাম্বারটা কি 0 মনে হচ্ছে? না স্যার। তার মানে রিসেট থাকবে। হ্যাঁ তারপর আর কি কি ছিল? অক্সিলারি ক্যারি, অক্সিলারি ক্যারি কি এখানে হয়েছে দেখো তো। অক্সিলারি ক্যারি কোনটাকে বলছিলাম? যে থার্ড থেকে ফোর্থে, মানে C3 থেকে 4 এ কিছু আসে কিনা? আসছে? আসে নাই, ঠিক আছে। এইভাবে আর কি। আরেকটা কি ছিল? আর কি ছিল? এটাকে যদি ইভেন্ট পেরিটি ছিল স্যার। হ্যাঁ পেরিটি ছিল একটা। ইভেন্ট পেরিটি যদি তোমার বলা হয়, ইভেন্ট পেরিটি এখানে দেখো রেজাল্টের মধ্যে যতটুকু আসছে, রেজাল্টের মধ্যে এখানে আসছে তো 3টা। সো ইভেন্ট পেরিটি বানাতে হলে এখানে পেরিটিতে 1 দিতে হবে। 1 হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপর আরেকটা তো বাকি ছিল, 5টা না? সি জেড, ও সাইন। সাইন এটা তো তোমার সাইন এমএসবি ধরি, কারণ এখানে তো কোনো কিছু মেনশন করা নাই, তার যাই হোক আমাদের এটা কোনো এফেক্ট করে নাই। স্যার প্যারিটি বিট স্যার মানে ইভেন হলে 1 হয় না স্যার? আমরা তো রেজাল্ট তো এতটুকুর মধ্যে দেখছি। জি স্যার 3টা 1। এখন এটা যদি ইভেন পেড, ওখানে কোশ্চেনটা কি বলছিল? ইভেন হলো 1 বলছিল, ইভেন হলো 1 বলছিল। জাস্ট ওখানে যেভাবে বলছে আমরা সেভাবে এটা করে দিয়ে আসবো। ওখানে কি ছিল? স্যার ইভেন হলো 1, এটি তো বলতে দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, একটু কোথায় ছিল? এখানে না, ওইখানে শুধু ওরা কেরি ফ্ল্যাগ নিয়ে বলেছে, বাকিগুলির কথা আর কিছুই মেনশন করে নাই, বাকিগুলির কথা আর কিছুই মেনশন করে নাই। এখানে পেরিটির কথা আছে, আমরা এইটাতে না আগেরটা স্লাইডে দেখেছি, একটু দাঁড়াও আগের স্লাইডে। স্যার ক্যারিটা মনে হয় অ্যাড করে ওটা ইভেন ধরছে। এখানে কি বলছে?
parity, এটা সেট বলছে if the parity, তার মানে নাম্বার অফ সেট বিটস ইন দ্য রেজাল্ট ইজ ইভেন। সেট হবে, parity বিটটা দেখো সেট হবে বলছে, parity bit is set, দেখতে পাচ্ছ লেখাটা? জি স্যার। হ্যাঁ, parity bit is set if the parity মানে number of set bits in the result is even, number of set bits in the result is even, the number of set bits in the result is even। এখানে যদি তোমার set bits বলা হয় তাহলে এটা কি carry bit সহ আসবে? কারণ এটা তো 4 বিট 8 বিট, carry bit একটা এক্সট্রা বিট না, তাই না? এটা তো তোমার ওইটা সহ আসবে না, ওইটা ছাড়া তোমার সেট নাম্বার অফ সেট বিটস ইন দ্য রেজাল্ট, রেজাল্ট আমরা যেটাকে বলছি রেজাল্ট আমরা বলছি 4 বিট 8 বিট কে আমরা রেজাল্ট বলছি। নাম্বার অফ সেট বিটস ইন দ্য রেজাল্ট ইজ ইভেন। সো এখানে তো তোমার ইভেন হলে এখানে সেট হবে, এটা তো ইভেন না। এটা কি ছিল আমাদের যেটা জেনারেট করেছে? ছিল স্যার, অট ছিল না, তো সেই হিসেবে রাখবা। তিনটা। এটা তোমরা মনে রাখবা যে নাম্বার অফ সেট বিটস মানে যে রেজাল্টের যদি নাম্বার অফ ওয়ানস যদি হয় ইভেন তাহলে পেরিটি বিট সেট হবে। রেজাল্টের নাম্বার অফ ওয়ানস ইফ ইট ইজ ইভেন নাম্বার দেন পেরিটি বিট উইল সেট, আদারওয়াইজ রিসেট। এভাবে মনে রাখো, ওকে? তারপরে একটা তোমরা নিজেরা করো, এটা দেখো, এটা কি 85 আর হচ্ছে 1e। আচ্ছা ঠিক আছে, এই एग्जांपलটা আমি তোমাদের জন্য একটু রাখছি। এরপর এগুলো আছে কি অক্সিলারি ক্যারি, পেরিটি সাইন পেরি কোথায়? আচ্ছা এই পেরিটিটা দেখো, পেরিটি কি বলছে? দ্য পেরিটি ফ্ল্যাগ p flag is to set 1 if the 8 bit result thus produced against any logical or arithmetic operation has even number of 1। আচ্ছা তোমাদের মধ্যে একজন তখন বলেছিল যে ক্যারি বিট সহ if the odd number of ones the result the parity flag will be set। ঠিক আছে, দেখো এখানে एग्जांपल পুরো ব্যাখ্যাটা দেয়া আছে। एग्जांपल 1 এ কি বলছে? 8 বিট রেজাল্ট 3 8 যেটা হচ্ছে এখানে খেয়াল করে দেখো কি হয়েছে, দেখো কয়টা 1, এই দেখো একটা দুইটা তিনটা 1, 3 8 আসছিল না? that is 3 number of ones, so having odd number of ones the parity flag will be reset। দেখেছো এখানে ক্যারিটা কিন্তু ধরবে না, রেজাল্টের মধ্যে তোমার যতটুকু আসবে সেইটা তোমার করে দেন তোমার এটা করতে হবে। এটা তোমার ক্লিয়ার হয়েছে আশা করি। তোমরা এই एग्जांपलটা করো, एग्जांपल যদি করে দেয়া আছে। আচ্ছা एग्जांपल না বলে আমি একটা দিচ্ছি, তোমরা সেটা করে আমাকে এই পাঁচটা বলবা কোনটা কি আসবে, ঠিক আছে? তোমরা দাঁড়াও আমি একটু দেখি কোনটা দেয়া যায়। সবার সামনে আছে তো কাগজ কলম? জি স্যার আছে। হ্যাঁ বলো। আছে কাগজ কলম আছে। একটু দাঁড়াও। আচ্ছা তোমরা এটা করো, 3a এর সাথে অ্যাড করব হচ্ছে b6। Did you get my question? 3a plus b6। এরপর কি বলছেন? b6 3a plus b6।
রেজাল্ট হচ্ছে 5। আচ্ছা তোমার রাখো তোমার কাছে, এখন বলার দরকার নাই, একটু আমি সময় দিই, কয়েকজন রেসপন্স করো, তারপরে আমি হয়েছে। জি স্যার। জি স্যার। আচ্ছা মাত্র 2-3 জন বলতেছো, আর বাকিদের খবর কি? আচ্ছা যাদের হয়েছে তাদের জন্য আমি আরেকটা দিচ্ছি। আরেকটা স্যার। স্যার হইছে। আচ্ছা হয়েছে, আচ্ছা একটু রাখো। এরপর আরেকটা করো 4D প্লাস B3। 4D প্লাস B3। D plus B3. শেষ স্যার। শেষ। স্যার হইছে স্যার। আচ্ছা পরেরটা দিয়েছিলাম 4D প্লাস B3, তাই তো? জি স্যার। আর প্রথমটা কত দিয়েছিলাম? প্রথমটা হচ্ছে স্যার 3A B6। 3A B6। আচ্ছা ক্লাসে প্রায় তোমরা হচ্ছে 30 জন স্টুডেন্ট, যদি 2-3 জন শুধু কথা বলো তাহলে কি হলো কিছু? প্রত্যেকের তো পার্টিসিপেট করতে হবে, প্রবলেম হলে বলতে হবে। আর এই সহজ সহজ জিনিসগুলো এগুলো তো প্রথম দিকে এই যে কি বলে ক্লাস টেস্ট 1 তোমাদের যারা প্রেজেন্টেশন এগুলো দিতে চাও, এগুলো খুব সহজে তোমরা দিয়ে দিতে পারো। এগুলো যদি ক্লিয়ার না হয় তাহলে তো সমস্যা। ওকে আসা একটা করে 3, ঠিক আছে? সবার জন্যই যারা করেছো তারা দেখো, কোনো মিস্টেক হলে আমাকে বলো। 1 0 1 0 বি, এটা হচ্ছে 1 0 1 1। লেখার একটু 19-20 হয়ে গেছে, এনিওয়ে আমরা একটু কেয়ারফুল থাকবো, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে তোমার কি আসতেছে? 0 0 0 0 1 1 0 0 1 ক্যারি 1 1 0 1 ক্যারি 0 0 1 ক্যারি, দেন এখানে একটা 1 আসছে 1 1 1 ট্রিপল 1 1 থেকে 1 আবার ট্রিপল 1 থেকে 1 তারপরে 1 এখানে 1 এখানে 1, ঠিক আছে? এর হচ্ছে প্রথমটার রেজাল্ট। তাহলে প্রথমটাতে আমরা কি কি ছিল? সি, তারপর হচ্ছে তোমার জেড,
তারপর হচ্ছে AC এস, তারপর হচ্ছে অক্সিলারি ক্যারি, আচ্ছা এটা অক্সিলারি ক্যারি বলবো, তারপর হচ্ছে parity প্যারিটি। ঠিক আছে, আচ্ছা আসো ক্যারি, এখান থেকে তো লাস্ট 8 থেকে 9 বিতে কিছু যায় না, সো ক্যারি 0, এটা দেখি 0 মনে হচ্ছে, দাও না। সাইন বিট 1, অক্সিলারি ক্যারি 1 স্যার 1 ভেরি গুড, ধরতে পেরেছো বাকিরা? জি স্যার অক্সিলারি ক্যারি 1, Yes, sir. প্যারিটি এখানে কয়টা আছে? চারটা 1 0 স্যার 0 হবে চারটা আছে, তার মানে কত হবে? 0 0 হবে। ঠিক আছে, কারণ নাম্বার অফ ওয়ানস যদি ইভেন হয় তাহলে না, ভুল বললাম না? স্যার 1 তো হওয়ার কথা। সেটাই, ইভেন হলে তো 1 হবে। কি বলছেন আবার? তোমরা পেটিপিতে বারবার ব্যাস লাগাচ্ছ। আবার মনে করে দেখো কি বলছে, ইন দ্য রেজাল্ট ইফ নাম্বার অফ ওয়ানস পেরিটি, নাম্বার অফ ওয়ানস তোমার ইভেন যদি হয় তাহলে পেরিটি সেট হয়। এখানে তো নাম্বার অফ ওয়ানস কয়টা? 4টা আছে, তো ইভেন না, তো পেরিটি সেট হবে। এক্সট্রিমলি সরি, এটা 1 হবে। স্যার এদিকে স্যার আমরা ইভেন করছি। হ্যাঁ, কারণ এটা পেরিটি বললামই তো, আদারওয়াইজ যদি না বলা থাকে তাহলে আমরা যেটা শিখেছি 8285 তো সেটাই। একটু আগে আমি এতে দেখলাম তোমার ওখানে ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে পড়লাম, কি বলছি, পেরিটি উইল বি সেট ইফ নাম্বার অফ ওয়ানস ইন দ্য রেজাল্ট ইজ ইভেন। স্যার তাহলে আপনি স্যার আগের एग्जांपल দিয়ে দেখাইছিলেন, ওটা তো স্যার তাহলে ভুল ছিল মেরে। ওইটা স্যার তো আপনি এই করছিলেন স্যার। না কেন, ওখানে তো আমি সেম ইয়েটাই বললাম। না স্যার ওখানে স্যার তিনটা ছিল স্যার, তখন আপনি ওখানে 3টা অন ছিল স্যার। আমি আবার প্লিজ ক্লিয়ার করছি, এই জিনিসটা তোমরা কনফিউজ হও না। রেজাল্টের নাম্বার অফ ওয়ানস যদি হয় ইভেন, রেজাল্টের নাম্বার অফ ওয়ানস যদি হয় ইভেন তাহলে হবে পেরিটি বিট সেট। দেখো আমি ঠিক আছে, কনফিউশন যেন না হয় একেবারেই, আমি আরেকবার তোমাদের সাথে ইয়া করছি, খেয়াল করছি খুব ভালো করে দেখো। এটা না ফ্ল্যাগ রেজিস্টার, এটাই তো ফ্ল্যাগ রেজিস্টার। ওইখানে সরাসরি এক্সাম্পলের মধ্যে চলে গেছে। আচ্ছা ফ্ল্যাগ রেজিস্টার কোথায়? এই যে পেরিটি ফ্ল্যাগ দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে প্রথম এক্সাম্পলে কি বলছে, এই যে 38 যে এক্সাম্পলটা, 38 এক্সাম্পলের মধ্যে রেজাল্টে কত আসছে? 3 এর জন্য 2টা, 8 এর জন্য 1টা, টোটাল কয়টা? 3টা 1 হয়েছে না? 3টা 1 হয়েছে। এই ক্ষেত্রে পেরিটি বিট কি করেছে তারা? স্যার 0 সেট করছে। 0 করছে না, আবার সেট তোর বলা লাগবে না, মানে 0 করেছে। তাহলে দেখো এটা কেন তোমার 0 হয়েছে? স্যার এইটা অনুযায়ী স্যার নিয়ম অনুযায়ী এইটাই স্যার হয়েছে, বাট আপনি স্যার যেটা एग्जांपल দেখাইছিলেন ওইটা স্যার অন। কারণ এখানে আমি আবারও বলছি যে পেরিটি বিট এটা কি, ইফ নাম্বার অফ ওয়ানস ইন দ্য রেজাল্ট ইজ ইভেন দেন পেরিটি বিট সেট। তো এখানে তো দেখা যাচ্ছে নাম্বার অফ ওয়ানস তো 3টা, তার মানে অড, তার মানে পেরিটি বিট রিসেট থাকবে, 0 থাকবে। তাহলে কোথায় এখানে 0 আসছে না? লেখাটা যাচ্ছে না কেন? কি 0? জি স্যার। ঠিক আছে, আর পরের एग्जांपले আসো। A3 কি বলছে? A3 মানে কি? এতে হচ্ছে 2টা আর 3 তে আরো 2টা, তাহলে 4টা। তার মানে কি এখন হচ্ছে এই যে সো নাম্বার অফ ওয়ানস ইভেন, সো পেরিটি বিট উইল বি সেট। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। স্পষ্টভাবে এই কথা লেখা আছে। আমি যদি মাঝখানে বলেও থাকি ভুল, আমি এক্সট্রিমলি সরি। এই এটা কথা মনে রাখবা, নাম্বার অফ ওয়ানস ইন দ্য রেজাল্ট ইফ ইভেন দেন পেরিটি বিট উইল বি সেট, আর নাম্বার অফ ওয়ানস যদি হয় তোমার অড তাহলে হবে রিসেট। ঠিক আছে স্যার? ওইটা আরেকবার বুঝাই দিলে ভালো হতো, যে সি ওটা বলো, আবার বলো। সি জেড এস। ও আচ্ছা, সি জেড কি এটা কিভাবে পাইলাম স্যার? ওটা একটু বুঝি নাই স্যার। আচ্ছা আচ্ছা, এটা তো জি স্যার। জি স্যার। হ্যাঁ, সি হচ্ছে কি ক্যারি, তা আমার রেজাল্ট হচ্ছে কি 4 বিট 4 বিট 8 বিট, তাই না? 8 বিট থেকে যদি 9th বিটে মানে এক্সট্রা যদি বিট জেনারেট করতো তাহলে আমরা বলতাম সি সেট, আদারওয়াইজ রিসেট। এর কি এক্সট্রা বিট জেনারেট করেছে? না স্যার। না, তার মানে কি ক্যারি 0, তাহলে ক্যারি 0 কি বুঝতে পেরেছো তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর আসো 0 ফ্ল্যাগটা সেট হবে তখন যখন রেজাল্ট উইল বি 0, রেজাল্ট উইল বি 0 দেন ক্যারি ফ্ল্যাগ জেড ফ্ল্যাগ উইল বি সেট, আদারওয়াইজ রিসেট। the টোটাল নাম্বারটা দেখি কি তোমার কাছে 0 মনে হচ্ছে?
এটা কিন্তু খালি চোখে আমরা ডিসিশন নিতে পারি। আমরা আরো আগে শিখে আসছি যে জেড ফ্ল্যাগ কিভাবে সেট করা যায়। একটা নর গেটের ভিতরে সব পাস করলে আমরা জেড ফ্ল্যাগ সেট করতে পারি। আরো অনেক ওয়ে আছে, তারা ফ্লিপ ফ্লপ দিয়ে চেক করতে পারি। ফ্লিপ ফ্লপে সব ইনভার্টের আউটপুট গুলিকে অ্যাড করে করে যদি আমরা দেখি ফাইনালি 1 হয়, কারণ কি 0 0 ইনভার্ট করলে কত হবে 1। এভাবে প্রত্যেকটা আউটপুট যদি 1 করে লাস্টে z equal to 1 আসে, তা আমরা z ফ্ল্যাগটা সেট হবে, আদারওয়াইজ রিসেট হবে। আমরা কিন্তু দুই ভাবে শিখে আসছি, তাই না, z ফ্ল্যাগ সেট করা। এনিওয়ে তোমার তার ওই ইভেন ওইটাও আমি দেখাতে বলছি না, আমি সরাসরি জাস্ট বলছি যে টেল মি হোয়াট উইল বি দ্য স্ট্যাটাস। সো এটা দেখে নিশ্চয়ই আমাদের মনে হচ্ছে না ভ্যালুটা 0, তাই না? এই ভ্যালুটা কি 0 মনে হচ্ছে তোমাদের? নিশ্চয়ই না। তার মানে এটা আমাদের হচ্ছে কি z ফ্ল্যাগটা রিসেট। আচ্ছা, সাইনের দিকে তাকাও, যে রেজাল্টটা যেটা 8 বিটের মধ্যে অষ্টম বিট যেটা, সেটা হচ্ছে তোমার সাইন বিট। তো অষ্টম বিটের দিকে তাকিয়ে আমরা কি দেখতেছি? এটা তোমার একটা 1। সো এখানে অষ্টম বিটে তোমার যা থাকবে শুধু কথা সেটা তুমি এখানে লিখে দেবা, ঠিক আছে? তো সাইন বিটে তোমার 1 আসছে। আচ্ছা, তারপরে কি অক্সিলারি ক্যারি কোনটাকে বলতেছি? অক্সিলারি ক্যারি হচ্ছে ওই যে নিবলের যে ক্যারিটা, নিবল থেকে যদি ক্যারি জেনারেট করে, দ্যাট মিন্স 4th বিট থেকে যদি 5th বিটে কিছু আসে, তাহলে দেখো এটাকে টোটাল 8 ছিল, কিন্তু এই যদি আমরা যে দুই ভাগে ভাগ করি যে 3a b 6 ইকো, তাহলে এখান থেকে দেখো এখান থেকে কি কোন ক্যারি আসছিল এই জায়গায় পরের ইয়াতে? আসছিল না? আসছিল, সেজন্য এটা তোমার 1 আসছে। আর পেরিটি কি বলছি যে টোটাল রেজাল্ট যেটা আমরা দেখো, এই রেজাল্টের মধ্যে যদি আমরা কি পাই, তোমার নাম্বার অফ ওয়ানস যদি হয় ইভেন, তাহলে কি পেরিটি বিটটা সেট হবে। তো এখানে দেখতেছি নাম্বার অফ ওয়ানস কয়টা আছে? 4টা, পরেরটা তো কিছু নাই, তারপর 4টা কি ইভেন না? সো এখানে সেট হবে কি পেরিটি বিট, ঠিক আছে? সো এই প্রথম প্রবলেমটা আশা করি সবারই একেবারে 100% হয়েছিল। স্যার অক্সিলারিটা আরেকবার বলুন স্যার। স্যার অক্সিলারিটা অক্সিলারি হচ্ছে 4th, এই যে এটা কি 4th পজিশন না? 4th পজিশন থেকে যদি 5th পজিশনে ক্যারি আসে, তাহলে অক্সিলারি ক্যারিটা সেট হবে, আর যদি না আসে হবে না। 4th পজিশন হাফ অফ নিবল, যেটা নিবল মনে রাখতে বলছি না, 4 বিট। এই 4th বিট থেকে যদি 5th বিটে তোমার ক্যারি আসে, তাহলে এটা আমাদের একটু কম কাজে লাগে, কিন্তু এরপর দেখা হোক আমরা জেনে রাখবো। কারণ স্যার আমার নেটওয়ার্কটা চলে গেছিল স্যার, যে স্যার ফ্ল্যাগটা স্যার একটু যদি আবার বলতেন স্যার। হ্যাঁ অবশ্যই, কোন সমস্যা, কোন জায়গা থেকে বলবো বলো? আচ্ছা এক কাজ করি, এটা তো তাও আমার একবার বুঝানো হয় যে কত ধরতে পারছো ধরো, আগে পরেরটা ধরেন স্যার, পরের एग्जांपल। স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ শিওর স্যার, যদি এরকম হয় যে অ্যাকুমুলেটর রেজাল্টটা স্যার অল জিরোস হয়, তাহলে স্যার ওখানে পেরিটি বিটটা কত হবে স্যার? অল জিরোস। তুমি বলো, তুমি গেস করো তো কি হবে, তারপর আমি অ্যানসার দিচ্ছি। না কেন? এখানে তো কোনো 1 নাই না হোক, কিন্তু মানে নাম্বার অফ ওয়ানস কত? 0। নাম্বার অফ 1 0 মানে কি? এটা ইভেন না? ইভেন হলে তো পেরিটি বিট সেট হবে। স্যার 1 হবে। ইয়েস, পেরিটি বিট সেট হবে, 1 হবে। জি স্যার, কারণ সবগুলো স্যার 0 আসে। বুঝতে পেরেছো তো রাজু? স্যার আমি করি নাই স্যার, আরেকজন আরেকজন করেছো। আচ্ছা কে? তাহলে তোমার আচ্ছা যে করেছো বুঝতে পেরেছো আশা করি। থাকলো মানে আর কি 0 হলো, নাম্বার অফ 1 যদি 0 হয় তাহলে আমাদের প্যারিটি বিট 1 হবে। হ্যাঁ প্যারিটি বিট 1 হবে, তাই তো বলেছি, ঠিক আছে? আচ্ছা এইটা আসো, তাহলে এটা আমি প্রথম থেকে করাচ্ছি, যাদের এখনো পর্যন্ত একটু গ্যাপ আছে তারা এটা ক্লিয়ার করে নাও। 4, ঠিক আছে? 4 0 তারপর কত? ডি, ডি মানে কত? 13। আর 4 1101 1101, ঠিক আছে? বি, বি হচ্ছে 11। 1 0 1 1 1 3 ডাবল 00 11 11, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এইগুলোর মধ্যে কারো যদি সমস্যা থাকে, এটা কিন্তু মানে খুবই আপসেটিং। এখন এগুলো আমার শেখানোর কথাও না, একটা নাম্বার দেখা মাত্রই তার কম্বিনেশনটা লিখে ফেলবা। তোমরা এতগুলি সেমিস্টার পার করে আসছো, এগুলো এখন একেবারেই কলমের আগে থাকতে হবে। এগুলো নিয়ে যেন আর কোনো সন্দেহ বা কোনো কিছু না থাকে কিভাবে হবে। আচ্ছা তোমাদের কি কারো কোনো কোশ্চেন ছিল চ্যাট বক্সে? কি আচ্ছা অ্যানসার দিয়েছো, আচ্ছা ঠিক আছে, আমরা করি, করার পর দেখো মিলে দেখো যে হয়েছে কিনা। এনিওয়ে তো 1 1 0 1 carry, so 1 1 0 again 1 carry 0 again 1 carry 0, so 1 carry 0 then 1 carry 0 0
এইখানে এসে আমাদের 1 হচ্ছে, ক্যারি হচ্ছে। ঠিক আছে? তাহলে আমাদের এখানে হচ্ছে ক্যারি হচ্ছে তোমার 1, জেড হচ্ছে বলো 1, সাইন হচ্ছে কি? সাইন 0, অক্সিলারি ক্যারি হচ্ছে 1, পেরিটি হচ্ছে যে কোশ্চেন করেছিল তারটাও চলে আসছে এখানে 1, 0। ঠিক আছে? মিলেছে এবার? কি মনোহর সাদাব ধরতে পেরেছো? জি স্যার। স্যার বুঝেছি স্যার। ওকে, ভেরি গুড। তো এইভাবে আমরা প্রত্যেকটা এইভাবে যত প্রোগ্রামে থাকে না কেন আমরা যেন সেগুলা সলভ করতে পারি। কোথায় গেল কাটছে? এটা z ইকুয়াল টু স্যার 0 হবে স্যার। স্যার জেডটা একটু কনফিউজ। z ইকুয়াল টু স্যার 0 হবে স্যার, বলেছি। এটাতে এটা কথা বলছো? ও সরি স্যার, 1 স্যার। সেটাই, এটা তো z ফ্ল্যাগ সেট স্যার হবে 1 না। হবে স্যার। z ফ্ল্যাগ তো সেট হবে কারণ টোটাল রেজাল্টটা 0, তার মানে তো z ফ্ল্যাগ তোমার সেট হবে। স্যার 8টা বিটে তো 0 ছিল। হ্যাঁ 8টা বিট 0 না, তাহলে 0 মানে কি? রেজাল্টটা তোমাকে 0 বলছে না? রেজাল্ট 0 বললেই তো তোমার z ফ্ল্যাগটা সেট হয়। রেজাল্ট যখন অল 0 তখনই z ফ্ল্যাগটা সেট হবে, আদারওয়াইজ রিসেট। ঠিক আছে? ঠিক আছে। সাজিদা ক্লিয়ার তো? জি স্যার। ফুয়াদুজ্জামান তুমি এটা রেজিস্ট্রেশন করেছো? 192 ফুয়াদ? জি স্যার। আচ্ছা, তোমার কি কম্পিউটার অ্যাক্টিভিটি করা ছিল? আমরা কোথায় ছিলাম? শেয়ার স্ক্রিন। ওকে, আচ্ছা আমরা ইন্টারাপ্ট কন্ট্রোল আচ্ছা ঠিক আছে, আজকে ফ্ল্যাগ পর্যন্ত, কারণ ইন্টারাপ্টে যাবো না। ইন্টারাপ্ট থেকে আরো মানে ডিটেলস আরো কিছু তোমাদের জিনিস দেখাতে হবে। আমি ইন্টারাপ্টের নেক্সট ক্লাসে যাব, তার আগে দেখি ফ্ল্যাগ এর বা তার আগ পর্যন্ত আর কিছু আছে কিনা। তোমাদের আমি আবার পিপিটি দিয়েছি, যদিও আমি ফার্স্টে ভাবছিলাম পিপিটি দিব না, কিন্তু পিপিটিটা আবার পিডিএফ করে দিলে দেখা যাচ্ছে সেই জিনিসটা অনেকটা ব্লার হয়ে যাচ্ছে। এই জন্য আমি আসলে তোমাদের আবার পিপিটি দিলাম। কিন্তু আমি আবারও বলছি, কোনো অবস্থাতেই তোমরা যখন কোনো প্রেজেন্টেশন তৈরি করবা, তোমরা কোনো সোর্স ইউজ করতেই পারো, কিন্তু সরাসরি তোমরা কপি করবা না। আমার পিপিটি থেকে সরাসরি কপি করলে তো মানে তোমাদের একেবারেই মার্কস কিন্তু আমি কেটে দিব। তোমরা নিজেদের মতো করে তোমরা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করবা, হেল্প নিতে পারো যে কোনো জায়গা থেকে, সেটা কোনো ফ্যাক্টর না যে আমার স্লাইড থেকে নিতে হবে, বই থেকে নিতে হবে। তোমার যেই সোর্স যেটা তোমার ভালো লাগে সেটা তোমরা নিবা। এবং শেষে আমি মনে হয় চেষ্টা করেছি তোমার প্রত্যেকটা পিপিটির শেষে তোমার মেনশন করে দিতে, এই যে দেখো এখানে যেমন মানে দুটো আমি ইউজ করেছি, দেখো ডগলাস ভি প্রত্যেকটাতেই, মানে এটাতে হয়তো অনেকে আমি না লিখলেও তোমরা মনে রাখবা এই ডগলাস ভি হলের যে মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং, এটা তোমার প্রত্যেকটার জন্য আমি কভার, কারণ আমি মেইন বইটাই ফলো করি। এরপর বইয়ের সাথে যদি আমার বাড়তি কোনো কিছু আমি ইউজ করি, সেইটারও আমি ওয়েব অ্যাড্রেসটা তোমার মানে দিয়ে দিয়েছি। বা তোমরা যদি অন্য কোনো বইও দেখো বা অন্য যে ওয়েব দেখো, তোমরা ডেফিনেটলি আমি আশা করবো কোনো না কোনো
কিছু হেল্প নিয়ে তো ডেফিনেটলি করবা, এটা কোনো ফ্যাক্টর না, কিন্তু তোমরা সরাসরি কপি করবে না। তোমরা যত জায়গায় হেল্প নাও তাতে কোনো সমস্যা নেই। তোমরা নিজে যখন স্লাইডটা তৈরি করবে, স্লাইডটা টোটালি নিজের হবে, নিজের মানে একেবারে নিজের পুরোপুরি স্লাইডটা যেন হয়, কোন জায়গা থেকে কপি। আমার স্লাইডটা দেখলে নিশ্চয়ই তুমি বুঝতে পারবে আমি একেবারে কোনো ডিজাইন পর্যন্ত ইউজ করি নাই, কোনো কিছু না, যে প্রত্যেকটা জিনিস নিজে নিজে ইয়ে করে এখানে লেখা। ঠিক আছে? তো আমি এইবার কিন্তু একবার প্রথম থেকে এই কথাটা বারবার বলছি, এটা পরবর্তীতে যেন এই সমস্যাটা কারণ না হয়। তোমরা দেখা যায় প্রেজেন্টেশন দিতে এমনি খুবই গরিবসী করো, তারপর যখন দেওয়া শুরু করো কোনো না কোনো, কারণ ওয়েব ঘাটলে আমরা অনেক অনেক স্লাইড পাবো, তো তারা এগুলো তৈরি করছে, তুমি তাদের স্লাইড কপি পেস্ট করে কেন নিয়ে আসবা? ঠিক আছে, তুমি তোমার মতো স্লাইড তৈরি করবা এবং তোমার মতো তুমি প্রেজেন্টেশন দিবে, এবং আমাদের 4th 5th ক্লাস থেকে আমাদের প্রেজেন্টেশন শুরু হয়ে যাবে। তো সিআর মামুন আছে তো ক্লাসে? আচ্ছা, তুমি জাস্ট 4th ক্লাস পর্যন্ত দেখো, যদি 4th ক্লাস কেউ দিতে চায় এটা কোনো বাধ্যবাধকতা নেই, দিয়ে দিতে পারে, কিন্তু 5th ক্লাস থেকে ম্যান্ডেটরি প্রত্যেক ক্লাসের আগেই তোমার ওই যে গত সেমিস্টার তোমার নিশ্চয়ই মনে আছে, তুমি কল করবা বা তাদেরকে হ্যাঁ মেসেজ দিবা যে যারা যারা তোমার নাম আর আইডি দিয়ে দিবা, সেটা আমার সাথে আগে শেয়ার করে ফেলবা ক্লাসের আগে। ঠিক আছে? প্রত্যেক ক্লাসে যেন মিনিমাম 3 জন করে থাকে। 5th ক্লাস থেকে আমাদের এটা শুরু হয়ে যাবে। ওকে স্যার কত পেজের স্যার? বুঝি না, কথা পুরো ভেঙে গেছে। স্যার কত পেজের? হ্যাঁ বলো তৌহিদ, কত? স্যার বলছিলাম স্যার কত পেজের স্লাইড বানাতে হবে স্যার? না, এটা তো কোনো নির্দিষ্ট কোনো কিছু আমি কখনোই বলি না। তুমি একটা টপিক সিলেক্ট করবা, তোমার টপিকটা তো কিছুটা ব্যাখ্যা বিশ্লেষণ থাকতেই হবে, তাই না? তুমি যে টপিক সিলেক্ট করছো সেই টপিকের উপর বেস করে এটা তোমার 10-12 পেজ হতে পারে, কারণ 6-7 পেজ হতে পারে। এটা নির্দিষ্ট কোনো বাইন্ডিং সাইড, তুমি যে টপিকটা সিলেক্ট করবে সেই টপিকের উপর ডিপেন্ড করে তোমার স্লাইড সংখ্যা হবে। ঠিক আছে? তো বেসিক কিছু ইনফরমেশন সেটা কথা জাস্ট আমি মেনশন করলাম, স্লাইডের মধ্যে থাকে। একসাথে আজকে কয়েকটা ফাইল ওপেন করে ফেলেছি, যার কারণে প্রত্যেকটা একটার সাথে একটা রিলেভেন্ট। কারণ আমি যখন প্রথমে শুরু করলাম 8085 মাইক্রোপ্রসেসর, এটা পড়াতে আসে, তারপর আমি ফ্ল্যাগ রেজিস্টার যখন দেখাচ্ছি, ফ্ল্যাগ রেজিস্টার দেখা থেকে আমি ফ্ল্যাগের উপর আবার এক্সাম্পল দিয়ে আমি আরেকটা স্লাইড তোমার ইয়ে করেছি। তো পরবর্তী এরকম ইন্টারাপ্ট দিয়েও আরেকটা স্লাইডে যাব, সেই জন্য আমি ওই পার্টটুকু আজকে আর শুরু করছি না। ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে, সো আজকে এই পর্যন্ত যতটুকু দেখানো হলো, এর মধ্যে কার কোনো কোশ্চেন থাকলে একটু বলো তো। কোশ্চেন নেই, বাট একবার একটু রিক্যাপ দিলে ভালো হতো, যে এটা মানে। আচ্ছা, বুঝতে পেরেছি। আর প্রত্যেকটা জিনিস বলছি একেবারে থরলি তোমরা পড়ে যাবা, থরলি পড়ে গেলে তোমাদের ব্যাপারগুলি দেখবা অনেক ক্লিয়ার হবে। একবার পড়তে গেলে দেখবে এক ধরনের কনফিউশন বা তোমার ধারণাটা একরকম হতে পারে, মানে আরেকবার পড়বো ঘুরে, তখন এই জিনিসটা তোমার আর ক্লিয়ার হয়ে যাবে। আর যেমন এই যে 8085 মাইক্রোপ্রসেসর, এখানে শুধু ফ্ল্যাগের ব্যাপারটা দেখিয়েছি, কিন্তু তোমাকে যদি আমি আরেকটা স্লাইড যদি একটু শেয়ার করি, যে আগের যে স্লাইডটা তোমাকে দেখিয়েছিলাম, ওই স্লাইডটা দেখলে তুমি বুঝবা যে এটা কতটুকু। যেমন এটা তো আমি এইভাবে তো পরীক্ষায় কখনোই আমি হয়তো চাইবো না, তো তোমাদের এইগুলো নিয়ে ওয়েট হওয়ার কোনো দরকার নাই। এই দেখো পিন কনফিগারেশন, এটা কি কখনো তোমাকে মুখস্থ করতে বলবো? তারপর এই দেখো, এটা হচ্ছে ইন্টারনাল টোটাল ডায়াগ্রামটা, কিন্তু এরপর এটা টোটাল হুবহু এটা, হ্যাঁ এটা আমি অস্বীকার করবো না, এটা আমিও যেমন বই থেকে টোটাল কপি করেছি। দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে স্লাইড? স্লাইড মেবি শেয়ার দেখা করা যাচ্ছে না স্যার? জি না স্যার, আচ্ছা, আরেকবার দেখছি, আমি তো শেয়ার করলাম। এখন স্যার এখনো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? জি স্যার। এখন দেখতে পাচ্ছ তোমরা ইন্টারনাল ডিটেইলস অফ 8085? জি স্যার, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ, যেমন এইটা কথা আমি বলছিলাম যে এইভাবে আমি কোনো কিছু কিন্তু টোটালি তোমাদের কাছে চাইবো না, কিন্তু এরপর কথা হচ্ছে যেমন এই জিনিসটাকে আমি নিজে ড্র করেছি, এটা আমি নিজেই বলবো যে এটা আমি কপি করেছি। হ্যাঁ, এখন এইরকম কিছু কিছু এক্সেপশন বলতে এটা আমি আশাও করবো না, কিন্তু পুরো জিনিসটাই দেখো আমি যা যা বলতেছি প্রত্যেকটা এর মধ্যে আছে। ওই দেখো তোমার এই যে দেখো তোমার কি বিসি দেখতে পাচ্ছ, ডিই, এইচএল, স্ট্যাক পয়েন্টার, প্রোগ্রাম কাউন্টার,
ঠিক আছে, অ্যাড্রেস বাফার, ডাটা বাফার, টাইমিং, তারপরে যে পিন ডায়াগ্রামের মধ্যে যা যা ছিল x0 x1 এগুলো প্রত্যেকটা ডিটেইলস আমি আরো নেক্সট ক্লাসে বা প্রত্যেকটা ক্লাসে তোমার আসবে। এই যে ইন্টারাপ্ট নেক্সট ক্লাসে যেগুলো দেখাবো, যে ইন্টারাপ্ট সিগন্যাল, INTR, INTA, RST 5.5 5.6, সিরিয়াল ইনপুট আউটপুট, SID, SOD, এই যে প্রত্যেকটা, এই জন্য হয়েছে কি এগুলো যত তুমি পড়বা তোমার ওইভাবে তোমার মেমোরিতে আসবে। ঠিক আছে, হয়তো আজকে থিওরি ক্লাসে আসলে আমি তো তোমাদের বলতাম এই জিনিসটা একটু প্র্যাকটিস, আপাতত অনলাইনে থাকা অবস্থায় তুমি যত বেশি পড়বা তুমি এই জিনিসটা জানবা, কিন্তু এটা একেবারেই যে এক নজরে দেখেই তোমার মুখস্থ করে ফেলতে হবে এমন কোনো কিছুই দরকার নেই। সেগুলো নিয়ে কেউ স্ট্রেস নিও না, ঠিক আছে, এটা একেবারে না দিলেই না। এই জন্য আমি তোমার এই যে এই স্লাইডের মধ্যে এই জিনিসটা শুধুমাত্র অ্যাড করেছি, ইন্টারনাল ডিটেইলস। এরপর যেমন দেখো পিন ডায়াগ্রাম, পিন ডায়াগ্রাম এই যে 42টা পিন, সরি 40টা পিন, এই 40টা পিন তো তোমার সিরিয়াল ওয়াইজ এইভাবে মনে রাখার দরকার নেই, কিন্তু তুমি যখন মানে এটা কি বলে অ্যাড্রেস বাস, ডেটা বাস ওই হিসেবে তুমি মনে রাখবা, তখন তোমার অটোমেটিক তোমার কিন্তু এই 40-42টা পিন মাথায় তোমার চলে আসবে। ঠিক আছে, আমি একবার সিরিয়াল ধরে যে বলো 1 থেকে 40 পর্যন্ত কোন পিনে কোনটা, এইভাবে তোমাকে আমি বললাম না, কিন্তু এরপর আমি তোমাদের রিকোয়েস্ট করবো একটু পিন কনফিগারেশন বা ইন্টারনাল ডিটেইলস, হয়তো ব্লকগুলির কথা তোমাকে জিজ্ঞেস করতে পারি, মাঝে মাঝে তোমাকে জিজ্ঞেস করবে অ্যাড্রেস বাস কয়টা, ডেটা বাস কয়টা, তাই না, তারপরে ইন্টারাপ্ট পিন কয়টা, এরকম কিছু কিছু জিনিস ডেফিনেটলি আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি। ঠিক আছে, তো যখন এই জিনিসগুলি দেখবা একটু খুব মানে ডিটেইলস ডিপলি একটু দেখার চেষ্টা করবে, যাতে তোমার মধ্যে এই জিনিসটা গেঁথে যায়, যাতে এখান থেকেও যদি কোনো কোশ্চেন করা হয় তাহলে যদি তুমি করতে মানে অ্যান্সার করতে পারো। ঠিক আছে, প্রত্যেকটার ব্যাখ্যা তোমার একদম ডিটেইলস দেওয়া আছে, প্রত্যেকটা ব্যাখ্যা তোমার দেওয়া আছে ডিটেইলস। ঠিক আছে, যাই হোক, যেটা বলতেছিলাম যে আমরা শুরু করেছিলাম এখান থেকে 8085 মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার থেকে। তো প্রথমে জানতে হবে যে মাইক্রোপ্রসেসরটা কি, এটা কত বিটের এবং এর বেসিক পার্ট গুলি কি কি। ওকে, তারপর হচ্ছে মাইক্রোপ্রসেসরকে বিভিন্ন মাইক্রোপ্রসেসর কিভাবে আমরা ক্যারেক্টারিস্টিক্স মেজার করি বা কি কি পয়েন্টের উপর বেস করে আমরা একটা মাইক্রোপ্রসেসর ক্রিয়েট করি, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন স্ট্রাকচার, ব্যান্ডউইথ আর হচ্ছে ক্লক স্পিড। প্রত্যেকে তোমার জানতে হবে ইনস্ট্রাকশন স্ট্রাকচার কি, ব্যান্ডউইথ কি, ক্লক স্পিডটা কি। ওকে, তারপর হচ্ছে মাইক্রোপ্রসেসর, মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো কম্পিউটারের মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে, মাইক্রোপ্রসেসর হচ্ছে একেবারেই সবচেয়ে যেটা চিপ, যার মধ্যে কয়েকটা পার্ট থাকে, সেগুলো তোমাকে মেনশন করা হয়েছে, রেজিস্টার, অ্যারে, কন্ট্রোল, এগুলো হচ্ছে মাইক্রোপ্রসেসর। সেই মাইক্রোপ্রসেসরের সাথে যখন কিছু পেরিফেরাল ডিভাইস যোগ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটারের টোটালটা যখন আমরা একটা চিপের মধ্যে পেয়ে যাই, দ্যাট ইজ কল্ড মাইক্রো কন্ট্রোলার, যেটা কিনা সরাসরি আমরা বিভিন্ন ডিভাইস এ আমরা সরাসরি ইউজ করি। তারপর আমরা শিখছি হচ্ছে বিট, বাইট, নিবল, ওয়ার্ড, এই প্রত্যেকটা জিনিস কি, কোনটা কত বিটের, সো এর সাথে হাফ ওয়ার্ড, নিবল, বাইট, প্রত্যেকটা কোনটা কি, কোন মাইক্রোপ্রসেসর কত বিট এবং কোন মাইক্রোপ্রসেসর কত বিটে, সেটা কিভাবে আমরা ডিসাইড করি, সেই জিনিসগুলো আমরা দেখব। নেমোনিক্স কি আমরা দেখলাম, এটা যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে অপ কোডটা, দ্যাট ইজ কল্ড নেমোনিক। এখানে 8085 নিয়ে যে আমরা পড়া শুরু করেছি, 8085 এর মাইক্রোপ্রসেসর যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের জানা লাগবে, যে হোয়াট ইজ 8085 মাইক্রোপ্রসেসর, বললেই যেন তুমি অ্যাট লিস্ট এর কনফিগারেশনের এই কয়েকটা পয়েন্ট যেন তোমার বলতে পারো। ঠিক আছে, ডাটা বাস কত বিটে, অ্যাড্রেস বাস কত বিটে, এটা প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাক পয়েন্টার, স্পেশাল রেজিস্টার, পাওয়ার সাপ্লাই কোথায় কাজে লাগে, এই জিনিসগুলো তোমার আনতে হবে। ঠিক আছে, accumulator, arithmetic, logic and general purpose register, program counter, stack pointer যখন পড়েছি তখন আমি আবার যেমন বললাম যে 2 কেন এখানে 2 করে বাড়ছে বা 2 করে কমছে, এই জিনিসগুলি ব্যাখ্যা তোমাদের জানতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার পড়েছি, ফ্ল্যাগ রেজিস্টার যদিও 8 বিটের রেজিস্টার, কিন্তু আমাদের 5টা বিট আমরা ইউজ করি, বাকি 3টা আমাদের ডোন্ট কেয়ার হিসেবে থাকছে। তো 5টা ফ্ল্যাগ কি কি, সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি, প্যারিটি আর হচ্ছে ক্যারি বিট। এর মধ্যে সাইন, জিরো, ক্যারি এগুলো আমাদের আগেই পরিচিত এবং যেভাবে আমরা ডেফিনেশন শিখে আসছি অ্যাজ ইট ওয়াজ, বাট দুটো নতুন জিনিস যেটা আমরা শিখলাম, একটা হচ্ছে অক্সিলারি ক্যারি আর একটা হচ্ছে প্যারিটি। সো অক্সিলারি ক্যারিটা আমরা কোনটাকে বলছি, যে নিবলের ক্ষেত্রে দ্যাট মিন্স বিট নাম্বার 3, B0 1 2 3 ভাবে বিট 3 থেকে যদি বিট 4 এ কোনো ক্যারি জেনারেট করে, দ্যাট ইজ কল্ড অক্সিলারি ক্যারি। মানে হাফ
ওয়েতে যেটা আমরা বলছি 4th বিট থেকে 5th বিটে যেটা ক্যারি আসছে সেটাকে আমরা অক্সিলারি ক্যারি বলি। আর পেরিটি হচ্ছে যে রেজাল্ট আমাদের জেনারেট করবে এই রেজাল্টের টোটাল নাম্বার অফ ওয়ান্স ইফ ইভেন দেন পেরিটি ফ্ল্যাগ উইল বি সেট। পেরিটি ফ্ল্যাগটা আবার বলছে কি রেজাল্টের নাম্বার অফ ওয়ান্স ইফ ইভেন, ঠিক আছে? ইভেন যদি তোমার একটা ওয়ান না থাকে তাহলে জিরো, তাহলে জিরোটাকে আমরা একটা ইভেন সঙ্গে ডিল করব। ইন দ্যাট কেস পেরিটি ফ্ল্যাগ উইল বি সেট, আদারওয়াইজ রিসেট। ঠিক আছে? তারপর আমরা চলে গিয়েছিলাম ওই কিছু এক্সাম্পলে, এবং নেক্সট ক্লাস আমরা ঠিক এইখান থেকে শুরু করবো, এটা মনে রাখবো ফাংশনাল ইউনিট থেকে। এই ফ্ল্যাগ রেজিস্টার যখন আমরা পড়লাম, ফ্ল্যাগ রেজিস্টার পড়বো, তারপর আমরা গেলাম হচ্ছে এক্সাম্পলে, ফ্ল্যাগের এক্সাম্পলে। এবং ফ্ল্যাগ এখানে তোমার 2-3টা এক্সাম্পল জাস্ট দেওয়া হয়েছে, কিন্তু এরকম তোমরা আরো যদি এক্সাম্পল করো বাসায় নিজেরা ফ্রেন্ডরা মিলে যখন যে কোনো প্রবলেম দিয়ে তোমরা একজন সাথে টেস্ট করতে পারো যে এগুলো পারা যায় কিনা। ঠিক আছে? এখানে প্রত্যেকটা এক্সাম্পল এবং এক্সাম্পল গুলির শেষে এক্সাম্পল মাত্র 2টা এখানে যদিও দিয়েছি, এবং দুটোর শেষে প্রত্যেকটা এক্সাম্পলের তোমার এখানে বলে দেওয়া হয়েছে কোনটা কেন সেটা কোন রেজিস্ট্রেট হয়েছে। একেবারে 2টা এক্সাম্পলের বেসিসে পুরো ব্যাখ্যাটা তোমার দেওয়া আছে। ঠিক আছে? এবং এটা টোটালি তোমার এই ওয়েব থেকে তোমার নেওয়া হয়েছে, সো এটা রেফারেন্সটাও তোমার এখানে দেওয়া হচ্ছে। তো তোমরাও যখন এরকম করবা তোমরা অবশ্যই কোনো না কোনো বই এবং ওয়েবের হেল্প নিতে পারো, এবং সেইভাবে তোমরা, এবং যখন তোমরা প্রেজেন্টেশন দিবা, আমি বারবার বলছি তোমার প্রেজেন্টেশনটা এমন হতে হবে যে তোমার প্রেজেন্টেশন থেকে অডিয়েন্স কিছু জানবে, কিছু শিখবে। আমি বারবার বলছি শুধুমাত্র একটা জিনিস তৈরি করলে এবং দেখে দেখে রিড আউট করলা, ওইটা কিন্তু প্রেজেন্টেশন না। এটা একটু সবাই খেয়াল রাখো। এনিওয়ে, তো যাই হোক আজকে ক্লাস এই পর্যন্তই। আর যেহেতু মাত্র আমাদের সপ্তাহে 2 দিন আমরা দেখা হচ্ছে, তো একটা গ্যাপ মনে হয় পড়ে যায়, এরপর দেখা যায় আবার 3-4 দিন পরে আবার কথা হবে। তো বাই দিস টাইম আমরা অল্প অল্প করে আগাচ্ছি, যতটুকুই পড়ছি সেগুলো যেন খুব ভালোভাবে তোমাদের রিভিশনে চলে আসে। এবং যদি কেউ মনে করে না ঠিক আছে এইসব টপিকের উপরে আমি প্রেজেন্টেশন দিব, তাদেরকে আমি বলবো তারা আস্তে আস্তে স্লাইডের তৈরি করে দেন 4th অথবা 4th ক্লাস বা অনওয়ার্ড যে কোনো ক্লাসে তোমাদের প্রেজেন্টেশন তোমরা পার্টিসিপেট করতে পারো। আর যখনই কোনো প্রেজেন্টেশন দিবা, আগেও বলেছি আবারও বলছি, শুধুমাত্র সেই সপ্তাহ এবং তার আগের সপ্তাহ, এই 2টা সপ্তাহ তোমরা টপিক থেকে টপিক সিলেক্ট করতে হবে। ঠিক আছে? 1 মাস 2 মাস পরে দিবা, কিন্তু আজকে টপিক দিবা সেটা আমি অ্যালাউ করবো না। সো সিআর যখন নেম কালেক্ট করবো তখন সিআরও একটু এই জিনিসটা একটু খেয়াল করবা। আর তাছাড়া স্টুডেন্ট এটা তোমাদের রেসপন্সিবিলিটি, তোমরা যখন টপিক সিলেক্ট করছো এই জিনিসটা, কারণ এটা আমি সবার জন্য ওপেন করে দিচ্ছি, যেহেতু আমি তোমাদের মেনশন করে দিচ্ছি না এই ও দাও, কারণ এটা সম্পূর্ণ আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। তো যারা পরে দিবা তারা আস্তে আস্তে বুঝতে পারছো তাদেরকে পিছনের টপিক গুলিতে যেতে হবে। ওকে, তো ঠিক আছে, সবাই যেন ক্লাসে রেগুলার থাকো, এই জিনিসটা মেক শিওর করো। আর সবার অ্যাটেন্ডেন্স হবে। হ্যাঁ বলো, অ্যাটেন্ডেন্সটা কিভাবে নেন স্যার? এটা অটো জেনারেট হয়। হ্যাঁ, অটো জেনারেট হয়, আমার এখানে তোমার চলে আসে। আমাদের আমরা যে সফটওয়্যারটা ইউজ করি সফটওয়্যারে আমাদেরকে প্রোভাইড করে। আচ্ছা স্যার। আর আমার তো রোল নাম্বার দেই নাই স্যার, খালি নাম। আচ্ছা, আর মনোয়ার সাদাফ, হ্যাঁ এই রোল নাম্বার না দিলে তোমাকে ধরো আমি চিনি দেখে আমি বুঝতে পারতেছি, আদারওয়াইজ ডেফিনেটলি তোমাকে আমি বলতাম যে তোমার এটা কোত্থেকে তোমার তো 173 আইডি, তাই না? জি স্যার, আইডি 173 পেয়েছে না? তো যাই হোক, তুমি যখন এই জয়েন করবে ক্লাসে তখনই দেখো বাকিদের একটু খেয়াল করে দেখো তাদের নাম এবং আইডি। আমি বারবার বলছি আইডিটা হচ্ছে ম্যান্ডেটরি, আইডিটা ম্যান্ডেটরি, দেন তোমার নামটা তোমার সাথে থাকুক তাতে সমস্যা নেই, কিন্তু আইডিটা যেন অবশ্যই থাকে। ঠিক আছে? নাম অনেক সময় তোমার দুজনে এক নাম হতে পারে, কিন্তু আইডি অলওয়েজ ইউনিক। সো আইডি যেন কেউ মিস না করো তোমার ক্লাসে জয়েন করবার সময়। ওকে, আর যাই হোক অ্যাটেন্ডেন্সের চিন্তা করবো না, কারণ অ্যাটেন্ডেন্স অটো আমার কাছে চলে আসে, যে কেউ ক্লাস করে নাই বলবো করেছি, করে করো না, এরকম হওয়ার কোনোই সুযোগ নাই। যারাই ক্লাসে জয়েন করছো আসতেছো তাদের এখানে, ইভেন যদি কেউ ক্লাসের বাইরে থেকেও যদি জয়েন করে আমি সেটাও পর্যন্ত নোটিস করতে পারি। গত সেমিস্টার তোমাদের মনে আছে কিনা জানি না, প্রথম কয়েক ক্লাসে আমি বারবার একজন স্টুডেন্টকে পেতাম যে আমার রেজিস্টার স্টুডেন্ট না। আরেকটা জিনিস তোমাদের বলছি এখন, যে কেউ যদি রেজিস্ট্রেশনের বাইরেও যদি এখানে থেকে থাকো তাদের কিন্তু শুধু জয়েন হচ্ছে, তাদের অ্যাটেন্ডেন্স কিন্তু হবে না। তো প্রথম কাজ হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশনটাকে কমপ্লিট করা। রেজিস্ট্রেশন কমপ্লিট করা ছাড়াও যদি কেউ আসো তাদেরও কিন্তু অ্যাটেন্ডেন্স হবে না, তাদের শুধু এখানে আসা হচ্ছে। তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করো, ঠিক আছে? হয়তো তাদের নাম টাইম পাবো, এমন যদি খুব স্পেশাল কোনো রিজনে তোমার রেজিস্ট্রেশনটা 1-2 দিন ডিলে হয়েছে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং।
কিন্তু যদি অন্য সেকশনে তুমি রেজিস্টার স্টুডেন্ট, তুমি হয়তো এটা ডিফারেন্ট সেকশন বলে তুমি হয়তো খেয়াল করে নাই, সাবজেক্টের নাম মিলে গেছে, তুমি ক্লাস করতেছো, তাদের জন্য আমি বলছি তারা কিন্তু দেখা যাবে তাদের নিজের ক্লাসও অ্যাটেন্ডেন্স হারাচ্ছ আর এই ক্লাস থেকেও অ্যাটেন্ডেন্স পাচ্ছ না। এটা কিন্তু সমস্যা। এই জন্য তোমার সেকশন তুমি এটাতে রেজিস্টার স্টুডেন্ট কিনা এটা নিশ্চিত হয়ে তুমি ক্লাসে থাকো। ওকে, তো এনিওয়ে আমার যেহেতু আরেকটা ক্লাস আছে, তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আবার নেক্সট মঙ্গলবার ক্লাস হবে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।